সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শুরু করছি আজকের এই ক্লাস। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে যুক্ত হচ্ছি। আমরা আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের এটি 13 নম্বর ক্লাস এবং যে অধ্যায়টির মধ্যে আমরা আছি সেই অধ্যায়টির এটি হচ্ছে 3 নং ক্লাস। তোমাদের নিশ্চয়ই মনে পড়বে আমরা গত ক্লাসে সেই অধ্যায়টির যে পর্যায়ে আলোচনা করেছিলাম, আজকে ঠিক তারপর থেকেই আমরা আলোচনার জায়গায় যাব, অর্থাৎ শিক্ষণ এবং স্মৃতি যে অধ্যায়টি পঞ্চম অধ্যায়, সেখানে আমরা কথা বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতোমধ্যে জেনেছো আমাদের পাঠের যে একটি উদ্দেশ্য, এই অধ্যায়টি আমরা পড়ার পরে শিক্ষণ এবং স্মৃতি সম্পর্কে একটি ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে বলে আমাদের বিশ্বাস। এবং আজকের পাঠ হিসেবে আমরা রেখেছি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, সুপ্ত শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, অনুকরণ এবং মডেলিং, এবং লাস্ট ওয়ান আছে বলবর্ধক। আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো আত্মস্থ করতে পারবে, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, সুপ্ত শিক্ষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, প্রাসঙ্গিক শিক্ষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, অনুকরণ এবং মডেলিং প্রক্রিয়া বর্ণনা করতে পারবে এবং বলবর্ধক ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একই অধ্যায়ের মধ্যে আছি এবং গত ক্লাস থেকে আমরা যেখানে আলোচনা করেছিলাম তারই একটু অংশ যদি আজকের ক্লাসে আমরা আলোচনা করি তাহলে তোমাদের একটু ধরতে সুবিধা হবে। এই কারণে আমরা একটু ফিরে দেখায় একটু দেখে নেব আমরা গত ক্লাসে তোমাদের সঙ্গে কি কি কার্যক্রমগুলো করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমাদের ক্লাস উপস্থিতি একটি বিষয় থাকে, ঠিক সেখানে একটু শুরুতে কথা বলে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে একটি স্লাইড, যে স্লাইডের মধ্য দিয়ে আমি দেখাবার চেষ্টা করেছি তোমাদেরকে। তোমরা ঠিক ক্লাস শুরু হওয়ার সাথে সাথে তোমরা যারা ক্লাসে যুক্ত হয়ে যাও সেই প্রিয় শিক্ষার্থীদেরকে এখানে আমি উপস্থাপন করবার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, আমি ব্যক্তিগতভাবেও আমার শিক্ষকতার গোটা জীবনে চেষ্টা করেছি 1 মিনিটের মধ্যেই তোমাদের ক্লাসরুমে প্রবেশ করবার। ঠিক তোমাদেরও আমি লক্ষ্য করেছি ঠিক ক্লাস টাইম যখন থাকে ঠিক 1 মিনিটের আগেই তোমরা শেষ হওয়ার আগেই একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা তোমরা ঢুকে যাও, যদিও নেট সমস্যার কারণে অনেক প্রতিকূল অবস্থা থাকে। এবং আমি দেখতে পাচ্ছি তোমরা স্ক্রিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একেবারেই গত ক্লাসটিতে তোমরা যারা ঢুকেছিলে মাত্র 3 সেকেন্ডের মধ্যে ঢুকে গেছো। সুবহানা আফরিন প্রিয়া, নিশ্চয়ই স্ক্রিনে তোমাদের লেখাটি একটু ছোট যার কারণে এটি দেখতে সমস্যা হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি লামিয়া আরবি কুইন, সে মাত্র 8 সেকেন্ডের মধ্যে ক্লাসে ঢুকে যায় গত ক্লাসে। শিমু 487 রোল 13 সেকেন্ডের মধ্যে, রাফাত আহমেদ 13 সেকেন্ডের মধ্যে, সালমা সোমা সেও 13 সেকেন্ডের মধ্যে, উম্মে রুকাইয়া 14 সেকেন্ডের মধ্যে, জনি ইসলাম 17 সেকেন্ডের মধ্যে, আর রেখা রহমান 18 সেকেন্ডের মধ্যে, মেহেদি হাসান 22 সেকেন্ডের মধ্যে, এবং আরও দেখতে পাচ্ছি যে শাফিন এবং উম্মে রুকাইয়া 25 সেকেন্ডের মধ্যে। এবং অন্যান্যরা যারা ঢুকেছে প্রায় শিক্ষার্থীরা আমি দেখেছি প্রায় 1 মিনিটের মধ্যে তোমরা এই ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাও। কাজেই আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমার প্রিয় শিক্ষার্থীরা
একেবারেই পুরো সময়টা মেনটেন করে এখানে যুক্ত হয়ে যায় এবং আমি ঠিক অফলাইনে থাকতে ঠিক যেমনটি ছিলাম 1 মিনিটের মধ্যে ক্লাসরুমে ঢোকবার চেষ্টা করি, এখানেও সেই অনুশীলনটি করবার চেষ্টা করছি। কিন্তু তোমরাও নিজেরা বুঝতে পারছো কিছু টেকনিক্যাল সমস্যার কারণে অথবা তোমাদেরও কখনো কখনো নেট সমস্যার কারণে হয়তো কখনো কখনো ঢুকতে একটু দেরি হয়ে যাচ্ছে। এই বাস্তবতার মধ্য দিয়েও আমরা আমাদের কাজটি করবার চেষ্টা করছি। টেকনিক্যাল সাপোর্ট আমাদের যতটুকু সম্ভব ততটুকুই আমরা নিতে পারবো। সেই জায়গা থেকে তোমাদেরকে আবারও বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং আমরা ঠিক গত ক্লাসে তোমরা যারা উপস্থিত ছিলে তাদের রোলগুলো এই ক্লাসে জানিয়ে দেই। তারই অংশ হিসেবে 12 নং ক্লাস, যেটি আমার 10-12-2020 তারিখে হয়েছিল, সেখানে রোল নম্বর 401, 403, 404, 405, 406, 411, 423, 424, 432, 433, 434, 437, 442, 444, 447, 448, 449, 451, 452, 455, 457, 472, 474, 475, 477, 478, 479, 480, 481, 483, 487, 490, 494, 495, 498, 499 এবং রোল নম্বর 500 তোমরা সবাই যুক্ত ছিলে। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা আছো বলেই নিশ্চয়ই আমাদের এই কার্যক্রমটি এতটা সফল হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক তোমাদেরকে গত ক্লাসে একটু বলেছিলাম যে তোমাদের জন্য কিছু পুরস্কার আমার কাছে রয়ে গেছে, যেটা আমরা প্রতিষ্ঠান প্রধানের হাতের মাধ্যম দিয়ে আমার কাছে সেটি জমা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেগুলো আমি তোমাদের কাছে পাঠাতে চাই। তোমাদের কাছে আমি একটু ঠিকানা চেয়েছিলাম, কুরিয়ার সার্ভিসে আমি সেগুলোকে পাঠাতে চেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অল্প কয়েকজন শিক্ষার্থী পাঠিয়েছো, তারপরেও সেই ঠিকানা থেকেও আমার বেশিরভাগের থেকেই যেটি ঠিকানা পেয়ে আমার কাছে মনে হচ্ছে ঠিক আজকালকার দিনে তো আসলে চিঠি লেখার অভ্যাসটি কম, কাজেই খামের উপরে কিভাবে ঠিকানা লিখতে হয়, কতটুকু ঠিকানা লিখলে পরে আমার এই জিনিসটি জায়গা মতো পৌঁছতে পারে, সেই জায়গাটায় যেহেতু তোমাদের অনুশীলনের জায়গাটি নেই, এই কারণে হয়তো এই গ্যাপটা রয়ে গেছে। আমি খেয়াল করেছি তোমরা ঠিকানা লিখতে গিয়ে হয়তো নামটা লিখেছো, রোলটা লিখেছো, ঠিক আছে, কিন্তু পাশাপাশি হয়তো তোমার থানার নামটি লিখেছো। শুধু থানার নাম লিখলেই তো নিশ্চয়ই বা জেলার নাম লিখলেই তো তোমার হাতে পৌঁছে যাবে না। সেখানে অবশ্যই একটু থাকতে পারে কেয়ার অফ দিয়ে তোমার বাবার নাম থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো তোমার বাড়িটা খুঁজে পাওয়া একটু সুবিধা হতে পারে। নিশ্চয়ই পাড়া অথবা তোমার যে গ্রামের নামটি সেই নামটি থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর যদি একেবারে বাসার একটা নম্বর থেকে থাকে তাহলে অনেক সুবিধা। সেই নম্বরটি হয়তো অনেকেরই হয়তো সেভাবে নম্বরটি নাই, নম্বরটি থাকলে পরে তোমার বাবার নাম না থাকলেও সেই বাড়ির নম্বরে গিয়ে তোমার কুরিয়ার সার্ভিসটি পৌঁছে দিতে পারবে। কিন্তু তুমি যেভাবে শুধুমাত্র তোমার নাম, রোল লেখে আর তোমার উপজেলার নাম অথবা কখনো কখনো হয়তো একটি থানার নাম লিখে ছেড়ে, এর মধ্য দিয়ে কিন্তু তোমার জিনিসটি তোমার হাতে পৌঁছবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই তোমার ঠিকানা থাকতে হবে তোমার নাম, প্রয়োজনে কেয়ার অফ দিয়ে তোমার বাবার নাম, তুমি যে পাড়া বা যে থানা তোমার সেটির নাম, পাশাপাশি বাড়ির নাম যদি থাকে, না থাকলে পরে অ্যাটলিস্ট বাবার নাম থাকলে পরে হয়তো কুরিয়ার সার্ভিসের মানুষ সেটি খুঁজে পেতে পারে। কাজেই এভাবে যদি তোমরা একটু কষ্ট করে পুরো ঠিকানাটা আমার কাছে পাঠিয়ে দিতে পারো তাহলে কিন্তু এটি পাঠানো সম্ভব। অন্যথায় এবং তোমরা যারা ঠিকানা পাঠিয়েছো বেশিরভাগের ক্ষেত্রে এই সমস্যা, 2-1 জনের ক্ষেত্রে হয়তো একটু ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও প্রত্যাশা করছি, আমি যেহেতু খুব দ্রুতই তোমাদের কাছে এটি পৌঁছাতে চাই, কাজেই তোমরা আগামী 2-1 দিনের মধ্যেই তোমার ঠিক বাড়ি বিশেষ করে বাড়ির বাবা বা মা অথবা যারা ঠিকানা বোঝে, যে ঠিকানায় চিঠি আসে, তাদের সঙ্গে কথা বলে যদি তুমি পাঠাও তাহলে কিন্তু ঠিকানাটি হয়তো পরিষ্কার ঠিকানা আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আবারও প্রত্যাশা করছি তোমরা খুব দ্রুত পাঠিয়ে দিবা 2-1 দিনের মধ্যে, এবং আমি খুব শীঘ্রই তোমাদের হাতে এটি কুরিয়ার সার্ভিসে পাঠাবার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ঠিক গত ক্লাসে যা পড়েছিলাম সেটা নিয়ে কথা বলতে গিয়ে চিরায়ত সাপেক্ষীকরণ আমরা আলোচনা করেছি গত ক্লাসে। তোমরা দেখেছো এই ছবিগুলো আমরা পড়েছি, আমি খুব সংক্ষেপে একটু দেখিয়ে দেই তোমাদের, তোমাদের মনে পড়ে যাবে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। সাপেক্ষীকরণ নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি, অর্থাৎ সাপেক্ষীকরণ শিক্ষণ প্রক্রিয়াটি আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এরপরে আমরা করণ সাপেক্ষীকরণ নিয়ে কথা বলেছি, যেটি বিএফ স্কিনার দিয়েছে, ইঁদুর নিয়ে পরীক্ষণ করেছে, এটাও আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। দেখতে পাচ্ছ স্ক্রিনে সহায়ক শিক্ষণের কতগুলো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে। সহায়ক শিক্ষণের 2টি ঘটনা, বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। এরপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটি শিক্ষণ প্রক্রিয়া, প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ। নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে যে শিক্ষণ কতভাবে হতে পারে, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, আমরা সবগুলো প্রক্রিয়ায় আমরা পরিষ্কার হবার চেষ্টা করছি।
এবং চলে আসলাম আমরা এর মধ্য দিয়ে আজকের পাঠে। অর্থাৎ আমরা শিক্ষণ প্রক্রিয়া পড়ছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরেকটি শিক্ষণ প্রক্রিয়া অর্থাৎ যেটিকে বলেছে বুদ্ধিভিত্তিক শিক্ষণের কতগুলো প্রকারভেদ, সেখানে আমরা দেখেছি আমাদের সিলেবাসকে ঘিরে 4টি বুদ্ধিভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার কথা বলা আছে। একটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিং, নাম্বার 2 হচ্ছে সুপ্ত শিক্ষণ বা ল্যাটেন্ট লার্নিং, নাম্বার 3 হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ বা ইনসিডেন্টাল লার্নিং, এবং লাস্ট ওয়ান অনুকরণ এবং মডেলিং, ইমিটেশন অ্যান্ড মডেলিং। এটিও আমরা কিন্তু এই 4টি ভাগের মধ্যে পেয়ে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে চেষ্টা করব এই 4টি ভাগ তোমাদের কাছে পরিষ্কার করবার, এবং তোমাদের সিলেবাসে যেভাবে আছে অনেক গুরুত্বপূর্ণ এই 4টি ভাগ আমরা চেষ্টা করব যতটা পরিষ্কার করা সম্ভব হয়। নাম্বার 1 যেটি ছিল সেটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ অথবা ইনসাইটফুল লার্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্তর্দৃষ্টি, ভেতরের দৃষ্টি, পরিজ্ঞান আমরা বলে থাকি এটা বুদ্ধিভিত্তিক, জ্ঞানীয়, ইনসাইটফুল ভেতরের সাইড, অর্থাৎ আমরা আমাদের বুদ্ধিটাকে খাটিয়ে, জ্ঞানটাকে খাটিয়ে আমরা অনেক সময় আমরা কোনো কিছু শিখে থাকি। সেই শিক্ষণটাকে বলেছে আমাদের অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। অর্থাৎ যে শিক্ষণের ক্ষেত্রে বুদ্ধির প্রভাবটা অনেক বেশি, জ্ঞানের প্রভাবটা অনেক বেশি, মেধার প্রভাবটা অনেক বেশি, সেটাকে খাটিয়ে আমরা কোনো কিছু শিখবার চেষ্টা করি, সেটাকে বলা হয়ে থাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। এই শিক্ষণের মধ্যে কি করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সংক্ষেপে যদি এরকম একটি ছবির দিকে তাকাই তাহলে তোমরা দেখবে এই যে অন্তর্দৃষ্টিমূলক অর্থাৎ বলেছি বুদ্ধিদীপ্ত বা জ্ঞানীয় শিক্ষণ, যে ছবিটা দেখতে পাচ্ছ একদম যে উপরের ছবিটার দিকে খেয়াল করো, উপরের ছবিটার দিকে খেয়াল করলে দেখবে যে সেখানে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে একটি পাহাড়, এই পাশে ঠিক কিন্তু আরেকটি পাহাড় আছে, আর মাঝখানে এটা হচ্ছে ধরে নাও একটি মহাসাগর, সমুদ্র, এইটুক জায়গা ফাঁকা আছে। তো এই পাহাড়ের এই প্রান্ত থেকে মানুষগুলোকে এই প্রান্তে যেতে হবে। কেন যেতে হবে? এই প্রান্তে মানুষগুলো ছিল কিন্তু এই প্রান্তে খাবার টাবার সবকিছু শেষ হয়ে গেছে, তারা যদি কোনো কারণে এই প্রান্তে না যেতে পারে তাহলে তারা বেঁচে থাকবে না। এরকম একটা অবস্থার প্রেক্ষাপটে এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে হবে। কিন্তু মানুষগুলোর জন্য সমস্যা ছিল, এই গ্যাপটা এতটাই ছিল যে এটা লাফ দিয়ে আসা সম্ভব না, সেক্ষেত্রে নিজে পড়ে যাবে এবং পড়ে গেলে মৃত্যুটাও একেবারে নিশ্চিত। তাহলে কি করে এই পার থেকে ওই পারে যেতে হবে, আবার এই পারে থাকলে পরেও তাদেরকে না খেয়ে মারা যেতে হবে। এরকম একটা উভয় সংকটের মধ্য দিয়ে তারা একটা জিনিস চিন্তা করলো, বুদ্ধি খাটাবার চেষ্টা করলো যে এরকম যদি একটা স্টিক পাওয়া যায়, যে স্টিকের মধ্য দিয়ে আমরা যদি ব্যালেন্স করে ধরে থাকি এবং সেটা যদি এরকম হয়ে থাকে দুইজন যদি ভূমিকে থাকা যায় তাহলে একজন কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকা যায়। এটি ফিজিক্সের কথা, পদার্থবিজ্ঞানের কথা। ঠিক সেই সূত্রটাকে খাটিয়ে একটা স্টিক বা লাঠি বা একটা বাঁশ নিয়ে তারা কি করলেন, দেখতে পাচ্ছ ছবিতে দেখতে পাচ্ছ দুইজন মেঝেতে দাঁড়িয়ে আছে, একজন ঝুলন্ত অবস্থায় আছে। এরপরে এই ছবিটাই নিচের দিকে খেয়াল করো, ঠিক সামনের জন দেখো চলে এসছে আবার ভূমিতে, আরেকজন মাঝখানে ঝুলে থাকতে পারছে। আবার তৃতীয় ছবিতে খেয়াল করো, দুজন আবার ভূমিতে চলে গেছে, একজন কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে। অর্থাৎ দেখো এই একটা স্টিক বা একটা লাঠি অথবা একটা রড নিয়ে তারা কিন্তু এই বুদ্ধিমত্তার মধ্য দিয়ে কিন্তু তিনজনই কিন্তু পার হয়ে গেল, কারণ তারা জেনেছিল যে একটা আনুভূমিকভাবে যদি কোনো কিছু থাকে সেটা যদি ব্যালেন্স করে ধরে থাকা যায় তাহলে দুইজন যদি ভূমিকে থাকে তাহলে একজন কিন্তু অনায়াসে একটি নির্দিষ্ট দূরত্বে থাকলে সেটা কিন্তু ঝুলে থাকা সম্ভব। এইটা তাদের মাথায় ছিল, এই বুদ্ধিটাকে খাটিয়ে তারা একটি লাঠিকে নিয়ে বা একটি কাঠিকে নিয়ে অথবা স্টিককে নিয়ে তারা এভাবে কিন্তু তিনজনই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বুদ্ধি খাটিয়ে, তারা কিন্তু কোনো অনুশীলন করেনি, তারা প্র্যাকটিস করেনি, বারবার চেষ্টাও করেনি, তারা তাদের মাথার মধ্যে এসেছিল এরকম একটা জিনিস যুক্ত করলে পরে এরকম হতে পারে, এবং একবার শুধুমাত্র চেষ্টার মধ্য দিয়ে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে বলা হয়ে থাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা পরিজ্ঞানমূলক শিক্ষণ অথবা মেধা বা বুদ্ধিটাকে খাটিয়ে শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গতদিন যেমনটা দেখেছিলা যে প্রচেষ্টা ভুল প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষণও ছিল, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রচেষ্টা আমরা বারবার চেষ্টা করা, বারবার ভুল করা এবং ভুলের মধ্য দিয়ে শেখা। কিন্তু এখানে যদি ব্যাপারটি তাই হতো, একবার লাভ দিলাম পড়ে গেলাম, তারপরে কি দ্বিতীয়বার লাভ দেওয়ার সুযোগটি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কাজেই এখানে কিন্তু প্রচেষ্টা ভুল প্রক্রিয়ার মাধ্যমে এই শিক্ষণটি অর্জন করবার সুযোগ নাই, কারণ একবার প্রচেষ্টা বা অনুশীলন করতে গিয়ে কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত হয়ে যেতে পারে। এই কারণে আমাদেরকে কি করতে হয়, অনেক ক্ষেত্রে অনেক শিক্ষণ কিন্তু এরকম যে শিক্ষণের মধ্য দিয়ে কি হয়, আমাদের এই মেধাটা অনেক বেশি প্রখর থাকে, মেধাটাকে চর্চা করে মেধাটাকে খাটিয়ে কিন্তু আমাদের সেই শিক্ষণের ক্ষেত্রে বা সেই উত্তরণের জায়গায় যেতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটা বিষয়কে কেন্দ্র করে আমরা বলেছি এই শিক্ষণ মতবাদটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক, পরিজ্ঞানমূলক, বুদ্ধিদীপ্ত বা মেধার মধ্য দিয়ে বুদ্ধি খাটিয়ে সেই জিনিসটাকে আত্মস্থ করা। তাহলে আমরা একটু দেখে নেই ইতিহাস। এই মতবাদটি বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ এটি দিয়েছেন একজন গেস্টাল মনোবিজ্ঞানী উলফগ্যাং কোহলার 1925 সালে। তিনি এটি মতবাদের প্রবর্তক, কিন্তু তার সঙ্গে আরো বেশ কয়েকজন কাজ করেছেন। তারা কফকা, ওয়ার্দিমার সহ বেশ কয়েকজন মনোবিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য। তারাও এই অন্তর্দৃষ্টিমূলক মতবাদের ক্ষেত্রে বা এই কোহলারের সঙ্গে তারা কাজ করেই এরকম একটি শিক্ষণ প্রক্রিয়ার কথা আমাদের সামনে উপস্থিত করেন।
তো সেখানে সেই পরীক্ষণে যেটি ছিল, আমরা অনেকটা এটা কোহলারের পরীক্ষণ নামে বেশি পরিচিত। সেক্ষেত্রে 1925 সালের সেই ঘটনা, তিনি একটি প্রাণী অর্থাৎ আবার সেই ক্ষুধার্ত প্রাণী বেছে নিয়েছিলেন, যেটি ছিল একটি শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান, এবং ক্ষুধার্ত শিম্পাঞ্জি নিয়ে তিনি কি করেছিলেন, দুটো কাঠি বা দুটো লাঠি নিয়েছিলেন। পাশাপাশি বলবর্ধক হিসেবে তিনি কলা ব্যবহার করেছিলেন, খাদ্য হিসাবে কলাকে ব্যবহার করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার সেই পরীক্ষণটি আমরা একটু সংক্ষেপে জানবার চেষ্টা করব। আর একটু ছবির দিকে একটু খেয়াল করো, দেখো একটি শিম্পাঞ্জি কিছু লাঠি নিয়ে সে কিছু করবার চেষ্টা করছে। এরকম একটি চিত্র নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একাধিক লাঠি বা স্টিক সেখানে দেখতে পাচ্ছি আমরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এরপরে একটি কাঠির সঙ্গে আরেকটি কাঠিকে সে যুক্ত করবার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই জায়গা থেকে একটু বলে রাখি, তোমাদের বিজ্ঞানী কোহলার যে পরীক্ষণটি করেছেন সেই পরীক্ষণটি ছিল এরকম। সে একটি শিম্পাঞ্জিকে একটি খাঁচার ভেতরে আটকে রেখেছিল, এবং খাঁচার ভেতর থেকে বাইরের অনেক কিছু দেখা যেত। ঠিক বাইরের একটা নির্দিষ্ট দূরত্বেই সেই খাদ্য বা কলা রাখা ছিল। শিম্পাঞ্জিটি সেই খাঁচার ভেতরে থাকা অবস্থায় সে সেই কলাটি পাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেল বলতে মানসিকভাবে ব্যস্ত হয়ে গেল। তার কোনো ধরনের অঙ্গভঙ্গি বা মুভমেন্ট ছিল না। সে বসে বসে চিন্তা করছে যে কি করে সেই কলাটি নিয়ে আসা যায়। এরকম একটা অবস্থার প্রেক্ষাপটে সে এদিক ওদিক তাকাচ্ছে, এবং হঠাৎ করে সে লক্ষ্য করলো সেই খাঁচার সে কাছাকাছি জায়গায় একাধিক স্টিক পড়ে আছে, লাঠি পড়ে আছে। এবং সে কি করলো, সেই লাঠিগুলোকে খুব সুন্দরভাবে তার হাতের কাছে নিয়ে আসলো। কাছে নিয়ে এসে একটা কাঠি দিয়ে সে চিন্তা করে দেখলো যে কলাটি যতটা দূরত্বে আছে সেটি একটি কাঠি দিয়েও সেটাকে আনা সম্ভব না, এমনকি হাতটা বাড়িয়ে দিলেও সেটি আনা সম্ভব না। কিন্তু এটাও খেয়াল করলো, একটি কাঠির সঙ্গে যদি আরেকটি কাঠি যুক্ত করা যায় তাহলে কাঠিটি বা লাঠিটি বড় হয়ে যাবে, এবং তারপরে নিশ্চয়ই সেই কলাটি যত দূরত্বে আছে সেখান থেকে তার খাঁচার কাছে বা তার কাছে নিয়ে আসা সম্ভব। ঠিক এই কাজটি চুপচাপ বসে থেকে একটি লাঠির সঙ্গে আরেকটি লাঠিকে একটির ভেতরে একটি ঢুকিয়ে দিয়ে সে বড় করে খুব চমৎকার ভাবে সেই কলাটাকে সুন্দরভাবে তার একটি প্রচেষ্টার মধ্য দিয়ে তার কাছে নিয়ে এসে সেই কলাটি খেলো এবং তার ক্ষুধা নিবারণ করলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শিম্পাঞ্জি, এখানে কিন্তু সে প্রচেষ্টা এবং ভুল এই কাজটি কিন্তু সে করেনি। সে সবকিছু বিচক্ষণতার সঙ্গে খেয়াল করেছে খাঁচার ভেতরে আছে কি করে বাইরের কলাটি আনা সম্ভব, এবং সে চিন্তা করতে করতে হঠাৎই তার মধ্যে ঢুকে গেল ওই যে একাধিক লাঠি একাধিক কাঠি, তাহলে একটির সঙ্গে আরেকটি যুক্ত করলে কাঠিটি বড় হয়ে যেতে পারে, এবং এর মধ্য দিয়ে নিশ্চয়ই যে দূরত্বে আছে সেটিকে নিয়ে আসা সম্ভব। এরকম একটি বিষয় চিন্তা করার পরেই সাথে সাথে সে একটি কাঠির সঙ্গে আরেকটি কাঠি খুব দ্রুততার সঙ্গে যুক্ত করলো। যুক্ত করে সে কলাটিকে নিয়ে এসে তার কাছে নিয়ে এসে সে কলাটি খেলো। এই যে একটি লাঠি আরেকটির সঙ্গে কিভাবে যুক্ত করা যায়, কিভাবে কলাটি আনা যায়, এই যে শিক্ষণ প্রক্রিয়াটি, এটাকে বলেছি আমরা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। অর্থাৎ জ্ঞান বুদ্ধি মেধাটাকে খাটিয়ে অনুশীলনের যে জায়গাটি, চর্চার যে জায়গাটি সেভাবে না করে, অর্থাৎ হাতে কলমের যে আমরা অঙ্গভঙ্গির যে মুভমেন্ট সেটি না করে শুধুমাত্র মেধার অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু সে এই কাজটি করতে সক্ষম হলো। এই শিক্ষণটাকে বলেছি আমরা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, অর্থাৎ বুদ্ধির পরিচায়ক। আমরা জানিও যে শিম্পাঞ্জি অনেক বুদ্ধিদীপ্ত একটি প্রাণী, এবং তার পক্ষে খুব সহজে এটি সম্ভব হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং একটু বলে রাখি, এই যে শিম্পাঞ্জি, কারণ তার দৈনন্দিন জীবন দশায় সে বিভিন্ন সময় লক্ষ্য করেছে যে বিভিন্ন মানুষ যখন কোনো কাজ করে তখনও দেখে একটার সঙ্গে আরেকটা যুক্ত করে এরকম ভাবে অনেক কিছু অনেক সমস্যার সমাধান করে। সেই জ্ঞানটা যে তার ছিল সেই জ্ঞানটাকে কিন্তু সে এখানেও কাজে লাগিয়েছে। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়া যায়, জোড়া দিলে পরে বড় হয়, বড় হয়ে সেটা যে নিয়ে আসা যায় সেটা সে কিন্তু সেই শিক্ষণটা, তার অবজারভেশনটা বিভিন্ন সময়ে সেটি কিন্তু সে এখানে কাজে লাগিয়ে এই সমস্যাটির সমাধান করেছে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এক সময়ের একটি শিক্ষণ পরবর্তীতে আরেকটি জায়গায় নতুন কোনো পরিস্থিতি হতে হবে, একেবারে হুবহু যে পরিস্থিতি ব্যাপারটা কিন্তু এমনটা না। সে হয়তো একটা লাঠির সঙ্গে আরেকটি লাঠি যুক্ত করে অন্য কোনো কাজ করতে দেখেছে, অথবা বইয়ের উপরে বসে মানুষ কাজ করতে দেখেছে, অথবা টেবিলের উপরে চেয়ার দিয়ে বা টুল দিয়ে সেখানে উঁচু কোনো কিছু সে পারতে দেখেছে। এরকম একটি অবস্থা থেকে এইসব জিনিসগুলো তার জানা ছিল, কিন্তু এরকম পরিস্থিতি হয়তো সে কখনো দেখেনি। কিন্তু সেই পরিস্থিতিতেও কিন্তু তার মেধাটাকে খাটিয়ে এখানে যে উদ্দীপকগুলো আছে সেই উদ্দীপকগুলোর সঙ্গে একটি কাঠির সঙ্গে আরেকটি কাঠি যুক্ত করে কিন্তু তার সেই কাঙ্ক্ষিত বলবর্ধক বা পুরস্কার বা খাবারটি সে কাছে নিয়ে এসেছেন। প্রিয় শিক্ষার্থী, এটিকে বলা হয়ে থাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। এবং আমরা যদি একটু খেয়াল করি এই শিক্ষণের মধ্যে কি হয়, দেখো একটু স্লাইডেও তোমরা দেখতে পাচ্ছ সংজ্ঞাটা, সেখানে একটু খেয়াল করো। যে শিক্ষণে সমগ্র সমস্যাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সমাধানের দিকে ধীরে অথচ সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায়, যেখানে সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে, তাকে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলে। অনেকগুলো কথা এবং সব কথার মধ্য দিয়ে একদম পরিপূর্ণভাবে একটি সংজ্ঞা এখানে চলে এসেছে। যে শিক্ষণ প্রক্রিয়াটিতে সমগ্র সমস্যাটিকে, এই যে শিম্পাঞ্জির সামনে যে সমস্যাটা ছিল সে কিন্তু সমস্ত সমস্যাটা খেয়াল করলো, খাঁচাটি আটকা, কলাটি যত দূরে,
সেটি পাওয়া সম্ভব না, একটি কাঠি দিয়েও পাওয়া সম্ভব না, কাঠির সঙ্গে হাত যুক্ত করলেও সম্ভব না, কিন্তু একটি কাঠির সঙ্গে আরেকটি কাঠি লাগালে পরে এবং হাত এই তিনটা মিলে যতটা বড় হবে এর মধ্য দিয়ে সম্ভব। এটা সে কিন্তু এই সমস্যাটাকে কিন্তু সে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সে পর্যালোচনা করেছে। এরপরে খুবই ধীরে একদম সুনির্দিষ্টভাবে অগ্রসর হয়েছে, সেই কাঠিগুলোকে কাছে নিয়ে এসছে এবং সেখানে সে সমাধান করেছে অন্ধ প্রচেষ্টার মাধ্যমে নয়। অন্ধ প্রচেষ্টা মানে কি? যান্ত্রিক প্রচেষ্টা, যেখানে জ্ঞান বুদ্ধির খুব একটা খেলা থাকে না, ভুল করতে করতে শেখায়, সেটাকে বলা হয় থাকে অন্ধ প্রচেষ্টা। অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে কি করেছে? পরিপূর্ণ উপলব্ধি এসেছে তার বুদ্ধিতে, তার মেধায়, তার চিন্তায়, তার মস্তিষ্কে। এই উপলব্ধির মধ্য দিয়ে সে চিন্তা করেছে একটার সঙ্গে আরেকটা যুক্ত করলে পরে এটি আনা সম্ভব, এবং সে এই উপলব্ধির মাধ্যমে কিন্তু এই শিক্ষণটা অর্জন করেছে, এই জিনিসটা আনতে সক্ষম হয়েছে। এই জন্য বলেছে যে শিক্ষণে পুরো সমস্যাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা যায় এবং সমাধানের দিকে খুব সুনির্দিষ্টভাবে ধীরে অগ্রসর হওয়া যায়, এবং যখনই তার মাথার মধ্যে হঠাৎ করে চলে আসে সেই সমাধানটা, তখন কিন্তু আর সে দেরি করে না, তখন সে একটার সঙ্গে একটা খুব দ্রুততার সঙ্গে যুক্ত করেই কিন্তু সে তার সমস্যা সমাধানটি করে। এই জন্য এটাকে বলেছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, বুদ্ধিদীপ্তি শিক্ষণ, মেধার শিক্ষণ। এবং আমরা যে ভাগটি পড়ছি সেখানে বলা আছে যে শিক্ষণের যে বুদ্ধিবৃত্তীয় যে শিক্ষণ প্রক্রিয়াগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণটা আমরা প্রথমে আলোচনা করছি। কাজে বুঝতে পারছো এখানে বুদ্ধি বা মেধার অনেক বেশি প্রয়োগ এখানে লক্ষণীয়। এই শিক্ষণটাকে এই জন্য অনেক সময় আমরা বুদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে, বুদ্ধি প্রয়োগের মাধ্যমে শিক্ষণ নামেও এটি পরিচিত। এবং আমরা যদি আরেকটু বলি, অন্তর্দৃষ্টিমূলক এখানে অন্তর্দৃষ্টি শিক্ষার থেকে সমগ্র পরিবেশ সম্পর্কে একটা নির্ভুল তথ্য সে অর্জন করে এবং পায়, এবং সামগ্রিক প্রজ্ঞাদান করে থাকে। তার পক্ষে খুব সামগ্রিক প্রজ্ঞা বলতে পুরো বিষয়টা তার জ্ঞান বুদ্ধির মধ্য দিয়ে, মেধার মধ্য দিয়ে সে বুঝে ফেলে, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সে নতুন কিছু শেখা তার পক্ষে সম্ভব হয়। অর্থাৎ সে এই যে কোথাও এটা লাগানো হয়েছিল একটি কাঠির সঙ্গে আরেকটি কাঠি, সেটা সে দেখেছে খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু এই নতুন পরিস্থিতিতেও কিন্তু সে কি করেছে, এখানেও কিন্তু এই জিনিসটাকে যুক্ত করে তার নতুন শিক্ষণটা সে আত্মস্থ করেছে। অন্তর্দৃষ্টিমূলক এই শিক্ষণে শিক্ষার্থীকে সমগ্র অবস্থা সম্পর্কে সচেতন করে বলে এই মতবাদকে বলা হয় থাকে সমগ্রতাবাদ। এই মতবাদটি, এই অন্তর্দৃষ্টিমূলক মতবাদটি সমগ্রতা মতবাদ নামে পরিচিত। কারণটা হচ্ছে এই শিক্ষণের ক্ষেত্রে পুরো সমস্যাটি একদম পরিপূর্ণভাবে উপলব্ধির জায়গায় নিয়ে যায় সেই পরীক্ষণ পাত্র অথবা যে ব্যক্তি শেখে বা যে প্রাণীটিকে আমরা বলছি যে প্রাণীটি এই জিনিসটি শিখলো। অর্থাৎ তাকে কি করতে হয়? পুরো সমস্যাটি এক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হয়, সমগ্র একেবারে খণ্ডিত আকারে না, তার সামন পিছন ডান বাম সব কিছু সে সুন্দরভাবে কিন্তু সেটাকে সে খেয়াল করে এবং তারপরেই কিন্তু সে সমাধানের দিকে যায়। এই কারণে বলেছে সমস্ত বিষয়গুলোকে যেহেতু সে চিন্তা ভাবনা করে নেয়, বিবেচনা নিয়ে আসে, এই জন্য এটাকে বলা হয় থাকে সমগ্রতাবাদ বা গেস্টাল্ট থিওরি নামে কিন্তু পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা সংক্ষেপে মোটামুটি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা সমগ্রতাবাদের কয়েকটি বৈশিষ্ট্য জায়গায় যাই বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য। এখানে কি হয়ে থাকে, আমি যে ঘটনাটা বলেছি, যে পরীক্ষণটা বলেছি, এর মধ্য দিয়ে তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। এক নাম্বার দেখ বলেছি, প্রাণী অথবা মানুষ প্রথমে কি করে থাকে? জরিপ করে বা পর্যবেক্ষণ করে। এই যে প্রাণীটি প্রথমে দেখলো আশেপাশে কি আছে, কোথায় লাঠি আছে, কোথায় খাবার আছে, কিভাবে বাইরে হওয়া সম্ভব, এগুলো সে জরিপ করলো, পর্যবেক্ষণ করলো। তারপরে আরো সে অনুসন্ধান করলো, আরো পর্যালোচনা করলো। বারবার অনুসন্ধানের পরেই কিন্তু সে ওখান থেকে উঠে একটা কাঠির সঙ্গে আরেকটা কাঠি যুক্ত করেছে। এই কারণে বলেছে প্রাণী প্রথমে কি করে থাকে? আশেপাশে দেখে, জরিপ করে, পর্যবেক্ষণ করে, বারবার অনুসন্ধান করে, এর মধ্য দিয়ে কিন্তু সে সমাধানের প্রচেষ্টা চালায়। সমাধানের প্রচেষ্টা চালাবার ক্ষেত্রে আমরা দেখলাম একবার প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু সে একবার সমস্যা সমাধানটি করতে সক্ষম হলো। নাম্বার 2 বলেছি, প্রথমে প্রতিক্রিয়ার সময়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়, তারপর অল্প সময়ের মধ্যেই কিন্তু সে বিশ্রাম নিয়ে সমস্যার প্রতি গভীর মনোযোগী হয়। প্রথমে সে একটু দ্বিধান্বিত হয়, চিন্তা করে কিভাবে কলাটা এত দূরে, খাঁচাটি আটকা, এটা কি করে সম্ভব। এর মধ্যে সে অল্প সময়ের জন্য একটু বিশ্রাম নেয়, একটু চিন্তা করে, ভাবতে থাকে এবং গভীরভাবে সে মনোযোগী হয়ে যায় কি করে সমস্যার সমাধান সম্ভব। চুপচাপ বসে থাকে সেই খাঁচার ভেতরে, এরপরেই কিন্তু সে তার প্রতিক্রিয়াটি করে থাকে। এই কারণে বলেছে প্রথমে একটু দ্বিধান্বিত হয়, তারপরে একটু অল্প বিশ্রামে যায়, তারপরে আরো গভীরভাবে মনোযোগী হয়ে যায়, তারপরে সে সমস্যার সমাধান প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে যায়। নাম্বার 3, উপযুক্ত কর্মপ্রক্রিয়ার সাহায্যে সমস্যার সমাধান চেষ্টা করে থাকে। অর্থাৎ উপযুক্ত মানে সে কিন্তু এলোমেলো বিক্ষিপ্ত কোনো চেষ্টা করেনি, এই একটা কাঠির সঙ্গে আরেকটি কাঠি সে সুন্দরভাবে যুক্ত করেছে, এটা হচ্ছে উপযুক্ত প্রচেষ্টা। সে যদি বারবার ভুল করতো, বিভিন্ন রকম এলোমেলো প্রচেষ্টা করতো, তাহলে আমরা কিন্তু উপযুক্ত প্রচেষ্টা বলতে পারতাম না। সে একেবারে সুনির্দিষ্ট প্রচেষ্টাই কিন্তু করে এবং তার মধ্য দিয়ে কিন্তু সে সমস্যার সমাধানে যায়। নাম্বার 4 দেখো বলেছে, প্রথমে ব্যর্থ হলে পরে অন্ধশক্তি বা এলোমেলো চেষ্টা না করে উপযুক্ত কর্মপন্থার অনুসরণ করে। প্রথমে ব্যর্থ হলে বলতে সে আসলে খুব একটা মুভমেন্ট করেনি, সে প্রথমে শুধুমাত্র তার চিন্তার জায়গাটা এসে ধাক্কা খেয়েছে, যে সে একটু আগাবার চেষ্টা করেছে, একটু যাওয়ার চেষ্টা করেছে, একটু ভেবেছে,
কিন্তু সে দেখছে না এভাবে এলোমেলো চেষ্টা করে তো সেটা হবে না, এবং সে চুপচাপ খুব গভীরভাবে বুদ্ধিদীপ্ত মানুষের মতো, বুদ্ধিদীপ্ত প্রাণীর মতো সে সেটাকে অবজার্ভ করেছে, উপযুক্ত কর্মপন্থা সে বের করবার চেষ্টা করেছে। এলোমেলো বা অন্ধ বা যান্ত্রিক প্রচেষ্টা সে চালায়নি। জাস্ট প্রথমের দিকে জাস্ট 3-4 জায়গায় একটা এসেছিল বলে এখানে বলছে প্রথমে একটু ব্যর্থ হলে বা প্রথমে একটু কাজ করতে গিয়ে সমস্যা হলে পরে সে এলোমেলো, ঠিক থর্নডাইকের যেরকম একের পর এক ভুল করতে 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 শেখা, এখানে কিন্তু সেই জায়গাটি হয় না। নাম্বার 5 বলেছে সমাধানের মুহূর্ত নিকটবর্তী হয়ে আসলে দ্রুত গতিতে যথার্থ ক্রিয়া করে থাকে। সমাধানের মুহূর্ত বলতে তার চিন্তার জগতে সমাধানের মুহূর্ত, যখন সে খেয়াল করেছে হ্যাঁ তাই তো একাধিক কাঠি আছে, একটা কাঠি তো আরেকটা কাঠির মধ্যে ঢোকানো সম্ভব, এটা যখন তার মাথার মধ্যে চলে আসছে, সাথে সাথে সে কি করছে, খুব দ্রুত গতিতে কিন্তু তার একটি আরেকটার সঙ্গে যুক্ত করেছে, যথার্থ প্রতিক্রিয়া বা যথার্থ ক্রিয়া করবার চেষ্টা করেছে। নাম্বার 6 বলেছে সমাধান পর্ব সমাপ্ত হলে পরে আর ভুল হয় না। একবার যদি এটিকে কাঠির সঙ্গে যুক্ত করে যদি কলাটি এনে থাকে, পরবর্তীতে এই প্রাণীর ক্ষেত্রে আর কিন্তু এটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা দেখেছি তার প্রচেষ্টা তো খুব একটা বেশি করতে হয়নি। কাজেই এই শিক্ষণটা এমন একটি শিক্ষণ, একবার যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু এটি তার মধ্যে গেঁথে যায়, এবং পরবর্তীতে এই প্রাণীটি নতুন কোনো পরিস্থিতিতে পড়লে পরেও, এই ধরনের পরিস্থিতিতে পড়লে পরেও কিন্তু সে এলোমেলো বিক্ষিপ্ত আর চিন্তাও করতে যাবে না, খুব দ্রুতই একটার সঙ্গে আরেকটা যুক্ত করে কিন্তু সে সমাধান প্রক্রিয়ায় চলে যায়। লাস্ট ওয়ান বা 7 নাম্বার বলেছে সমাধানের পূর্বে কিভাবে সমাধান সম্ভব তা চিন্তা করে নেয়। অর্থাৎ আমরা পড়ছিলাম অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য, লাস্ট বলেছে যে সমাধানের পূর্বে কিভাবে সমাধান, সে কিন্তু এলোমেলো বিক্ষিপ্ত চেষ্টা করে না, আমরা বারবার বলেছি। তাহলে কি সমাধানের পূর্বে সমাধান কিভাবে সম্ভব, সে কিন্তু তার মেধার মধ্যে সে সমাধানটা করে ফেলে। এই কারণে বলেছে সমাধানের পূর্বে কিভাবে সমাধান সম্ভব এটা নিয়ে সে চিন্তা করে নেয়, সে মেধা খাটায়, সে বুদ্ধির চর্চা করেই কিন্তু তার সেই জায়গাটায় সে সমাধানের জায়গায় চলে যায়। প্রিয় শিক্ষার্থী, সংক্ষেপে আমরা এভাবে একটু দেখলাম অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের বৈশিষ্ট্য। এবার একটু চলে যাই আমাদের পরবর্তী যে শিক্ষণ ফলটি আছে, সেটি হচ্ছে সুপ্ত শিক্ষণ বা ল্যাটেন্ট লার্নিং। প্রিয় শিক্ষার্থী, সুপ্ত মানে আমরা বুঝি যে এরকম ঘুমন্ত অবস্থায়, তাই না প্রিয় শিক্ষার্থী? এটি জাগ্রত অবস্থায় নেই, এটি লুকিয়ে আছে, এরকম একটি শিক্ষণকে বলা হয়ে থাকে সুপ্ত শিক্ষণ। তো আমাদের মধ্যে অনেক শিক্ষণে হয়ে থাকে যে শিক্ষণটা একদম লুকিয়ে থাকে, হয়তো বিশেষ একটি পরিস্থিতি পেলে পরে সেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই বটে, কিন্তু শিক্ষণটি কিন্তু সুপ্ত অবস্থায় সেই ব্যক্তির ভিতরে বা সেই প্রাণীর ভিতরে থেকে যায়। এরকম শিক্ষণগুলোকে বলেছি আমরা সুপ্ত শিক্ষণ। এবং এই শিক্ষণের মধ্যে আমরা খেয়াল করেছি এই শিক্ষণের ক্ষেত্রে খুব একটা প্রেষণার প্রয়োজন হয় না। আমরা জানি যে আমাদের যখন প্রেষণা অথবা আমাদের যখন তাড়না তৈরি হয়, বিশেষ করে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা অথবা সামাজিক প্রেষণা, স্বীকৃতির চাহিদা, কৃতিত্বের প্রেষণা, এগুলো যখন থাকে তখনই কিন্তু আমরা কোনো কিছু শিখি। কারণ শিক্ষণের একটি অন্যতম শর্ত হিসাবে তোমরা খেয়াল করেছো প্রেষণা কি করে থাকে, শিক্ষণের কোনো কিছু শিখতে গিয়ে উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে একটি সুন্দর সংযোগ স্থাপন করার ক্ষেত্রে কিন্তু প্রেষণা একটি উপাদান বা শর্ত হিসেবে কাজ করে থাকে। ঠিক সুপ্ত শিক্ষণের ক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হচ্ছে, সুপ্ত শিক্ষণ হলো, দেখতে পাচ্ছ একটু খেয়াল করো স্লাইডের দিকে, সুপ্ত শিক্ষণ হলো এমন একটি শিক্ষণ যা উপযুক্ত প্রেষণা ছাড়াই সংগঠিত হয় এবং যা দৃশ্যমান হয় না যে পর্যন্ত না সেখানে একটা বলবর্ধক বা পুরস্কার উপস্থিত হয়। অর্থাৎ তোমার প্রেষণা নেই, তারপরে তুমি শিখে থাকো, আমি শিখে থাকি, আমরা শিখে থাকি। অনেক সময় আমরা শুধুমাত্র পুরস্কার বা বলবর্ধকের জন্যই শিখি এমনটি কিন্তু না, অনেক শিক্ষণে আমাদের নিজের অজান্তেই হয়ে যায়। এরকম শিক্ষণগুলোকে বলেছে তোমার সুপ্ত শিক্ষণ, অর্থাৎ প্রেষণার অনুপস্থিতিতেই শিক্ষণ হতে পারে। ঠিক এই সম্পর্কিত একাধিক পরীক্ষণ বা গবেষণা হয়েছে। আমরা একটা গবেষণার দিকে একটু খেয়াল করি। টলম্যাক এবং হনজিক 1930-তে ইঁদুর নিয়ে গবেষণা করেন। তিনি দুদল ইঁদুর নেন এবং ইঁদুর নিয়ে তিনি যে কাজটি করেন, দুদল ইঁদুরের এক দলকে তিনি বলেন পরীক্ষণ দল, আরেকটি দলকে বলেন সেটি হচ্ছে নিয়ন্ত্রিত দল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটো দলকে দিয়ে দু রকমের কাজ করান। অর্থাৎ একটি দলকে দিয়ে তিনি যে কাজটি করান সেটি হচ্ছে এই একটি পাজেল বক্স সেখানে ব্যবহার করেন। সেই বক্সের মধ্যে ইঁদুরের এক দল ইঁদুরকে ছেড়ে দেন। ইঁদুরকে ছেড়ে দেওয়ার পরে সেই দলটি ইঁদুর জাস্ট এখানে ঘোরাঘুরি করে, একটি নির্দিষ্ট জায়গা অতিক্রম করে একটি গন্তব্যস্থলে গেলে পরে তার সেই কাজটি সমাধান হবে। কিন্তু সেখানে গিয়ে সেই দল ইঁদুরটি সেখানে গিয়ে কোনো খাবার পায় না, কোনো বলবর্ধক পায় না। এরকম একটি দল অর্থাৎ শেখাবার চেষ্টা করেছিলেন কিভাবে সেই গন্তব্যস্থানে যাওয়া যায়। এই ইঁদুরগুলো যেতে পারে সেই পথ ধরে ধরে, পথ চিনে, এবং ইঁদুরগুলো এলোমেলোভাবে ঘোরা করলেন, কখনো সেই পথের কাছাকাছি হয়তো গেলেন, আশেপাশে ঘুরলেন, কিন্তু তাকে কোনো বলবর্ধক বা খাবার দেয়া হলো না। বিজ্ঞানীরা আরেক দল ইঁদুর নিয়েছিলেন, তাদেরকেও ঠিক পরবর্তীতে এরকম একটি এই একই খাঁচার মধ্যে বা একই পাজেল বক্সের মধ্যে তাদেরকে ছেড়ে দেন এবং সেই ইঁদুরগুলো কি করেন, সেই খাঁচার সেই এলোমেলো ধাঁধা বক্সটা অতিক্রম করে একটি নির্দিষ্ট জায়গায় গেলে পরে তারা খাবার পান বা তারা পুরস্কৃত হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবং তারা একটা পর্যায়ে গিয়ে তারা সেই যে নির্দিষ্ট গন্তব্যস্থলে যে পৌঁছানো বা পথটি চেনা সেটি তারা চিনে যায়, যেহেতু বলবর্ধক আছে। তো বিজ্ঞানী খেয়াল করলেন যে যে ইঁদুরগুলোকে খাবার দেয়া হয়নি তারা কিন্তু সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে ঠিক সেভাবে অতটাভাবে যেতেও পারেনি, পথটা অতভাবে চিনতেও পারেনি, কিন্তু যাদেরকে খাবার দেওয়া হয়েছিল, পুরস্কার পেয়েছিল, তারা কিন্তু সেই নির্দিষ্ট পথটি চিনেছে এবং নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতেও পেরেছে। তো বিজ্ঞানী আরো বললেন পরবর্তীতে, যে দল ইঁদুরকে প্রথমে পরীক্ষণ করে তিনি খাবার দেননি, ওই ইঁদুর দলকেই তিনি কি করলেন, পরবর্তীতে সেই খাঁচার ভিতরেই আবার ছেড়ে দিলেন এবং তখন সেই খাঁচাটির নির্দিষ্ট পথ অতিক্রম করে গেলে সেই ইঁদুরগুলো কিন্তু তখন খাবার পেল। অর্থাৎ প্রথমে একবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তারা কিন্তু সেখানে খাবার পাননি, এবং শেষে যখন আবার থার্ড টাইমে সেকেন্ড টাইমে এসে সেই দলটাই আবার যখন খাবার পেল, তখন তাদের একটি দক্ষতা তিনি খেয়াল করলেন। এবং নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছ, প্রথম দলকে কি করেছে, সে শুধুমাত্র ঘুরিয়েছে, খাবার দেয়নি। দ্বিতীয় আরেকটি দল নিয়েছে, তাদেরকে ঘুরিয়েছে সেই পথগুলো এবং খাবার দিয়েছে। আবার তৃতীয় পর্যায়ে এসে কি করছে, সেই প্রথম পর্যায়ের ইঁদুরগুলোকেই নিয়েছে, সেগুলোকে আবার খাঁচার ভেতরে ছেড়ে দিয়ে তাদেরকে আবার পরবর্তীতে খাবার দিয়েছে। তো এখানে তিনি লক্ষ্য করলেন, অর্থাৎ যে প্রথম দলটি যে দলটি দুবার নিয়ে কাজ করলেন, সেই প্রথমে কিন্তু তারা সেই পথটা কিছু কিছু মাত্রায় চিনেছিল কিনা সেটা পরীক্ষা করবার জন্য উনি তুলনা করলেন যে ঠিক দ্বিতীয় দফায় যাদেরকে খাবার দিয়ে এই পরীক্ষণটি করেছিল তাদের তো নিশ্চয়ই সেই গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে একটা নির্দিষ্ট সময় লেগেছিল এবং একটা নির্দিষ্ট পরিমাণ ভুল হয়েছিল। এবং তিনি খেয়াল করলেন সেই প্রথম দলটি যাদেরকে জাস্ট শেষে এসে আবার খাবারের পরিপ্রেক্ষিতে সেই খাঁচার ভেতরে বা সেই পাজল বক্সের মধ্যে ঘোরালেন, তিনি লক্ষ্য করলেন দুটি দল, অর্থাৎ এক দলকে প্রথমে একবার শুধুমাত্র খাবার দিয়েই তাদেরকে পথ চিনিয়েছিল, তাদের সময় তাদের ভুলগুলো তিনি খেয়াল করলেন, এবং প্রথম দলটিকে শেষে আবার যখন খাবার দিলেন এবং পথ চিনালেন, এর পরিপ্রেক্ষিতে তিনি লক্ষ্য করলেন অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দুটি দলই কিন্তু এখন খাবার পাওয়ার পরিপ্রেক্ষিতে সেই গন্তব্যস্থলে পৌঁছেছে। তিনি লক্ষ্য করে দেখলেন যে সব শেষে যে দলটাকে খাবার দিলেন তারা অনেক অল্প সময়ের মধ্যেই তারা সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছে এবং অনেক কম ভুলের মধ্য দিয়ে কিন্তু সেখানে যেতে পেরেছে। এখান থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসলেন অর্থাৎ প্রথম যে দলটিকে প্রথমে ঢোকানো হয়েছিল তারা তখনও কিছু কিছু মাত্রায় শিক্ষণ অর্জন করেছে বলেই পরবর্তীতে যখন তাদেরকে আবারও সেই পাজল বক্সে ঢুকিয়ে খাবার দেয়া হলো, এতে কি লক্ষ্য করা গেল, অর্থাৎ অনেক অল্প সময়ের মধ্য দিয়ে তারা কিন্তু সেই গন্তব্যস্থলে পৌঁছে গেল, পথটি চিনে গেল। কিন্তু তার আগের যে দলটি যাদেরকে শুধুমাত্র একবারই খাবার দিয়ে সেই পথটি চেনানো হয়েছিল তারা কিন্তু সেই জায়গায় যেতে পেরেছে বটে, শিক্ষণ হয়েছে, তাদের কিন্তু সময়ও বেশি লেগেছে, ভুলও কিন্তু অনেক বেশি হয়েছে। এখান থেকে বিজ্ঞানী বলবার চেষ্টা করলেন বিজ্ঞানীরা যে অর্থাৎ সুপ্ত মাত্রায়ও শিক্ষণ হয়, অর্থাৎ প্রথমে যখন খাদ্য ছাড়াই সেই দলটি ঘোরাফেরা করেছিল সেই খাঁচার ভেতরে তখনও তার কিছু কিছু শিক্ষণ অর্জন হয়েছিল বলেই শেষ পর্যায়ে গিয়ে যখন তাদেরকে খাবার দিয়ে আবারও সেই খাঁচার মধ্যে বা সেই পাজল বক্সের মধ্যে নিয়ে আসা হলো তারা খুব দ্রুততার সঙ্গে অল্প ভুলের মধ্য দিয়ে সে সমস্যার সমাধানটি করতে সক্ষম হলো। এর থেকে সিদ্ধান্তে আসলেন যে দুটি দলকেই কিন্তু খাবারের সম্মুখীন করা হলো, কিন্তু শেষে যে দলটাকে খাবারের সম্মুখীন করা হয়েছে তাদেরকে প্রথম পর্যায়ে খাবার ছাড়াই কিন্তু সেই পথগুলোকে চেনাবার একটা চেষ্টা করেছে, অর্থাৎ প্রথমে পথ সে কিছুটা চিনেছিল বলেই শেষে খাবার পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তার খুব দ্রুততার সঙ্গে কিন্তু তার শিক্ষণটি অর্জন করেছে। অর্থাৎ বলবর্ধক আমরা বলি যে এটি কি করে থাকে, শিক্ষণের একটি বহিঃপ্রকাশ দেয়, আমরা বুঝতে পারি, কিন্তু সুপ্ত শিক্ষণের মধ্যে কি শিক্ষণটা লুকিয়ে থাকে। অর্থাৎ প্রথম পর্যায়ে যখন খাঁচার ভেতরে রাখা হয়েছিল সেই ইঁদুরগুলো কিন্তু খাবার পায়নি বটে, কিন্তু তখনও তার কিন্তু শিক্ষণ হয়েছিল যেটি সুপ্ত অবস্থায় ছিল। পরবর্তীতে খাবার দেওয়ার পরিপ্রেক্ষিতে সেটি বহিঃপ্রকাশ লক্ষ্য করলাম কিভাবে, অতি অল্প সময়ের মধ্য দিয়ে অল্প ভুলের মধ্য দিয়ে যখন সমস্যা সমাধানটি হলো। এই কারণে দুটি দল নিয়েছিল, একটি দলকে শুধুমাত্র খাদ্যের পরিপ্রেক্ষিতে শেখানো হয়েছিল আর একটি দলকে প্রথমে একবার তাকে খাদ্য ছাড়া উপস্থাপন করা হয়েছিল, দ্বিতীয় দফায় আবার তাকে খাদ্য দিয়ে উপস্থাপন করা হয়েছিল। দ্বিতীয় দফায় খাদ্য ছাড়া উপস্থাপনের মধ্য দিয়ে কেন এত কম সময় লাগলো, কেন এত নির্ভুল হলো, তার কারণ হচ্ছে প্রথম দফায় তাদেরকে একবার ওই পদগুলোই তাকে চেনানো হয়েছিল, অর্থাৎ খাদ্য ছাড়াই, অর্থাৎ খাদ্য ছাড়া বা পেশনা ছাড়াও যে শিক্ষণ হয় তারই প্রমাণ হচ্ছে প্রথমেই তারা কিছু কিছু রাস্তাঘাট পথ কিন্তু সে চিনেছিল যেখানে কোনো বলবর্ধক বা পুরস্কার পায়নি। এরকম শিক্ষণটাকে বলে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে সুপ্ত শিক্ষণ, লুকিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, উপযুক্ত বলবর্ধক বা পুরস্কার বা খাদ্য পেলে সেটি বহিঃপ্রকাশ ঘটে। আমরা এবার চলে যাই আমাদের তৃতীয় যে শিক্ষণ ফলটি আছে সেটি হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ বা ইনসিডেন্টাল লার্নিং। প্রাসঙ্গিকভাবে প্রসঙ্গক্রমে আমরা অনেক সময় অনেক কিছু শিখে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলো প্রাসঙ্গিকভাবে শিখি, শেখার কোনো উদ্দেশ্য নাই, কোনো ইচ্ছেও নাই, কিন্তু কোনো না কোনোভাবে সেটি আমাদের শেখা হয়ে যায়।
আমরা চলতে ফিরতে গিয়ে আমরা সবকিছু যে শেখার উদ্দেশ্য নিয়ে শিখি এমনটি কিন্তু না। এই কারণে বলেছে যে প্রাসঙ্গিকভাবে বা ইনসিডেন্টালি বা এক্সিডেন্টালি বা আকস্মিকভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু শেখা হয়। আমি যে জিনিসটা শিখতে এসেছি সেটা যেমন শিখবো, সেটা শিখতে গিয়ে যা কিছু শেখার কথা না এমন কোনো কিছু অনেক জিনিসও কিন্তু আমি শিখে ফেলতে পারি। এই কারণে বলেছে প্রাসঙ্গিক শিক্ষণ বা ইনসিডেন্টাল লার্নিং। আমরা যদি একটু শিক্ষণের সংজ্ঞার দিকে দেখাই তাহলে একটু খেয়াল করো যে কথাগুলো একটু বলেছি। শিক্ষণের ক্ষেত্রে প্রেষণা একটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে প্রেষণার অনুপস্থিতিতেও শিক্ষণ সম্ভব। প্রেষণা ব্যতীত এই ধরনের শিক্ষণকেই বলা হয়ে থাকে প্রেষণাবিহীন শিক্ষণ বা অনিচ্ছাকৃত শিক্ষণ বা আকস্মিক বা প্রাসঙ্গিক শিক্ষণ ইত্যাদি নামে কিন্তু এই শিক্ষণটি পরিচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কিন্তু আমি যদি প্রাসঙ্গিক শিক্ষণের একটু সংজ্ঞা দিতে চাই তাহলে তোমরা এরকম ভাবে খেয়াল করবে, প্রেষণাবিহীন বা অনিচ্ছাকৃত উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখে থাকি। শেখার উদ্দেশ্য বা ইচ্ছা না থাকলেও ঘটনাক্রমে অনেক কিছু শেখা হয়ে থাকে। এই ধরনের শিক্ষণকেই বলা হয়ে থাকে প্রেষণাবিহীন বা অনিচ্ছাকৃত শিক্ষণ বা আকস্মিক শিক্ষণ বা প্রাসঙ্গিক শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম এখানে যে প্রেষণার অনুপস্থিতিতেও শিক্ষণ হয় এবং আমরা অনেক সময় শেখার উদ্দেশ্য নিয়ে সবকিছু শিখি এমনটা না। আমরা চলাফেরা করি, ঘোরাফেরা করি, করতে গিয়েও কিন্তু আমাদের হঠাৎ করে কোনো কোনো কিছু আমরা শিখে ফেলি, জেনে যাই অথবা আমাদের শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই ধরনের শিক্ষণগুলোকে বলেছি আমরা প্রেষণাবিহীন বা ইচ্ছা ছিল না অনিচ্ছাকৃত অথবা আকস্মিক বা অ্যাক্সিডেন্টাল বা হঠাৎ করেই শিক্ষণ হয়ে গেছে অথবা প্রাসঙ্গিকভাবে বা প্রসঙ্গক্রমে সেই শিক্ষণগুলো হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো নিশ্চয়ই আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হতে পারে। ধরে নাও যে তুমি একটি স্টেডিয়ামে যাচ্ছ, স্টেডিয়ামে তুমি কি করবে? স্টেডিয়ামে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খেলা আছে দুটি দলের মধ্যে, তুমি সেই খেলা দেখবে। সেই ফুটবল স্টেডিয়ামে চলে গেছো, তুমি স্টেডিয়ামে গেট দিয়ে ঢুকতে গিয়ে তুমি খেয়াল করেছো ঠিক পাশেই অনেক কিছু ছিল, তুমি সেখানে দেখেছো সেখানে একটি ব্যাংকের একটি বুথও আছে, আরো একাধিক জিনিস তুমি কিন্তু খেয়াল করেছো তোমার ঢুকতে গিয়ে। তো হঠাৎ করে অনেকদিন পরে তোমার একদিন এক বন্ধু ঘটনাক্রমে জিজ্ঞেস করলো যে আমি তো একটু ওইদিকে যাব, ওইদিকে কি স্টেডিয়ামের আশেপাশে কি কোথাও কি কোনো ব্যাংকের বুথ আছে কিনা, তোর কি জানা আছে? তো বন্ধুটি হঠাৎ করে সে বলবে হ্যাঁ হ্যাঁ ওখানে তো একটা বুথ আছে, কারণ আমি একদিন খেলা দেখতে গিয়ে সেটা দেখেছিলাম যে পাশে একটি বুথ। কিন্তু তার কিন্তু খেলা দেখবার কথা, অন্য কিছু চেনার কথা, কিন্তু সে কিন্তু মাথার মধ্যে তার একটা শিক্ষণ হয়ে গেছে, তার কিন্তু সেই সময় ব্যাংকের বুথটা জানাবার কথাও ছিল না, দরকারও ছিল না, কিন্তু সে খেয়াল করেছে ওখানে একটি আছে। সেইটাই কিন্তু তার বন্ধুকে তখন সে বললো হ্যাঁ তাই তো, আমি তো ওখানে দেখেছিলাম ওখানে একটা বুথ আছে, তো ওখানে গেলে পরে তুমি একটি ব্যাংকের বুথ পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এই যে তার প্রাসঙ্গিকভাবে চলতে ফিরতে গিয়ে কিন্তু তার সেই শিক্ষণটা হয়ে গেছে। এবং আমরা এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি হয়তো কখনো পোস্ট অফিসে যাওনি, পোস্ট অফিসে কোথাও দেখোনি, কিন্তু তুমি হঠাৎ চলাফেরা করতে গিয়ে তোমাকে কোনো চিঠি পোস্ট করতে হয়নি, তুমি জানো যে সেখানে একটি পোস্ট বক্স কোথায় আছে, তোমাকে জিজ্ঞেস করলো বলো তো পোস্ট অফিসটা কোথায়, অত পোস্ট বক্স একটা কোথায় আছে যেখানে আমি একটি চিঠি ফেলবো, তুমি হঠাৎ করে বললে হ্যাঁ ওখানে একটা আমি দেখেছি, অমুক জায়গায় একটি পোস্ট বক্স আছে বা ডাক বক্স আছে। প্রিয় শিক্ষার্থী, এমনিভাবে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু আমরা প্রাসঙ্গিকভাবে শিখি, সেটি আমার শেখার উদ্দেশ্য ছিল না। ঠিক সেরকম একটি উদাহরণই কিন্তু এখানে দেয়া আছে। সুমন স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিল, পরবর্তী তারই দুই বন্ধু আলাপ করছিল স্মার্ট ব্যাংকের বুথটি কোথায়। তৎক্ষণাৎ সুমন জবাব দিয়েছিল বুথটি স্টেডিয়ামের নিচতলায়। এই যে তথ্যটা দিতে পেরেছে, কারণটা হচ্ছে কি, কারণ ব্যাংকের সাইনবোর্ডটি তার নজরে পড়েছিল, তার ইচ্ছা ছিল না সেটা সে শিখবে, কিন্তু তারপরও সে শিখে গেছে। এটাই হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ, অর্থাৎ প্রেষণাবিহীন শিক্ষণ। এটি সাধারণত এরকম শিক্ষণ যে শিক্ষণটি প্রাসঙ্গিকভাবে হয়ে থাকে এবং এই শিক্ষণটি অনেক বেশি ক্ষণস্থায়ী হয়ে থাকে, অনির্দিষ্ট হয়ে থাকে, অনেকটা অস্পষ্ট হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে আসলে প্রেষণা হচ্ছে শিক্ষণের অন্যতম একটি শর্ত। তাই সেই প্রেষণাটা যদি না থাকে তাহলে শিক্ষণ হয় বটে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পরিপ্রেক্ষিতে যেহেতু পুরস্কার বা বলবর্ধক পাওয়ার খুব একটা সুযোগ থাকে না, এই কারণে এই শিক্ষণগুলো অনেক সময় খুব বেশি স্থায়ী হয় না, অনেকটা ক্ষণস্থায়ী হয়ে থাকে, অনেকটা অনির্দিষ্ট ধরনের হয়ে থাকে। অনেক সময় দেখা গেল এই শিক্ষণগুলো অনেকটা অস্পষ্ট ধরনের শিক্ষণ হয়ে থাকে। এই কারণে বলেছে প্রেষণাবিহীন শিক্ষণ সাধারণত একটু ক্ষণস্থায়ী, অনির্দিষ্ট এবং অস্পষ্ট ধরনের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই অনুকরণ এবং মডেলিং। সেখানে একটু খেয়াল করো, ইমিটেশন অ্যান্ড মডেলিং এটি হচ্ছে আরেকটি শিক্ষণ ফল, চারটির বুদ্ধিভিত্তিক শিক্ষণ প্রক্রিয়া সর্বশেষ অনুকরণ এবং মডেলিং। অনুকরণ নাম থেকে তোমরা বুঝতে পারো যে কোনো কিছুকে জাস্ট ওইটার মতো করে কোনো কিছু করবার চেষ্টা করা,
এবং মডেলিং আমরা অনেক কিছুকে মডেল মনে করে থাকি, অনেক কিছুকে আদর্শ মনে করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজে আমাদের সামনে অনেক জিনিসই অনুকরণীয় আসে, অনেক কিছুই আমরা সেটাকে আদর্শ মনে করে থাকি। ঠিক এভাবে সেই জিনিসটাকে আদর্শকরণ করার মধ্য দিয়ে নিজের ভিতরে সেটাকে ধারণ করি, আমরা ধারণ করে সেই প্রক্রিয়াটা আমরা শিখবার চেষ্টা করে থাকি প্রিয় শিক্ষার্থী। এটাকে বলা হয় থাকে একটি শিক্ষণের মতো করে আরেকটি শিক্ষণ অর্জন করা, সেটাকে অনুকরণ করা। তবে অবশ্যই অনুকরণ মানে নকল না, ঠিক সেই জ্ঞান সেই বুদ্ধিটাকে খাটিয়ে সেটার মতো করে সেটাকে নিজের ভেতরে ধারণ করে সেই জিনিসটাকে উপস্থাপন করবার একটি চেষ্টা, অথবা সমাজের একটি আদর্শ বা মডেলের প্রতি আকৃষ্ট হয়ে সেই আদর্শের জায়গায় নিজেকে পৌঁছাবার জন্য, নিজেকে তৈরি করবার জন্য আমরা অনেক সময় অনেক কিছু শিখে থাকি। এই শিক্ষণগুলোকে বলা হয় থাকে অনুকরণ বা মডেলিং। আমাদের সমাজে অনেক কিছুই আছে অনুকরণীয়, অনেক কিছুই আমাদের সামনে আদর্শ বা মডেল। কাজেই সেইটা দেখেও সেইটা জেনেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু শিখতে চাই। এই শিক্ষণগুলোকে বলা হয় থাকে অনুকরণ এবং মডেলিং। একটু খেয়াল করো, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। অনুকরণ এবং মডেলিং হলো এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তির আদর্শ ও কাজকর্ম অনুসরণ করে নিজের আচরণে পরিবর্তন আনা যায়। আমরা কি করে থাকি, আমরা দেখতে চাই সমাজে কোন জিনিসটা আদর্শ, কোন জিনিসটি আসলে হওয়া উচিত, কোন কাজকর্মটি আসলে অনুসরণ করা যায়, এগুলোকে আমরা দেখে কিন্তু সেটার মতো করে কিন্তু নিজের আচরণের মধ্যে একটা পরিবর্তন আনবার চেষ্টা করি। তবে বিষয়টা হলো এরকম, সেই জিনিসটাকে ধারণ করে নিজে সেটাকে অনুধাবন করে নিজের বুদ্ধি মেধাটাকে খাটিয়েই কিন্তু আমি আমার মতো করে সেটা নিজের ভেতরে কিন্তু অ্যাবজর্ব করবার বা নিজেকে ধারণ করবার চেষ্টা করে থাকি। এই শিক্ষণটাকে বলা থাকে অনুকরণ এবং মডেলিং। সেখানে বুদ্ধি থাকে, কারণ একেবারে হুবহু নকল করার বিষয়টি কিন্তু এখানে নয়। এখানে কি হয়ে থাকে, ব্যক্তি যাকে অনুকরণ করে তার আদর্শকে, তার আচরণকে সে আদর্শ হিসেবে মনে করে থাকে এবং সেই আচরণটাকে সে মডেল মনে করে থাকে। এরকম মডেল আচরণটা নিজের ভেতরে সে ধারণ করতে চায়। ধরে নাও যে একজন মানুষ ঠিক কিভাবে সে তার চুলটি আঁচড়ায়, সে এই স্টাইলটি সে পছন্দ করে, মনে করে থাকে এটাই আদর্শ হওয়া উচিত, আমি এভাবেই চুলটি আঁচড়াতে চাই, অথবা আমার হেয়ার স্টাইলটা আমি এরকম করতে চাই। অথবা একজন ব্যক্তি বিশেষ একটি পোশাক পরে, যে পোশাকটি তোমার কাছে মনে হচ্ছে এটি একটি আদর্শ পোশাক হতে পারে, তাহলে আমি একজন মানুষ হিসাবে সমাজের এরকম একটি আদর্শ পোশাক আমি নিজে পড়তে পারি, কারণ এটি সমাজকে একটি নির্দিষ্ট আদর্শের জায়গায় নিয়ে যায়। তো এগুলো হচ্ছে এরকম ভাবে কিন্তু অনেক কিছু অনুকরণ করে অনুসরণ করেও কিন্তু আমরা আমাদের শিক্ষণ অর্জন করে থাকি। কেউ একজন কবিতা আবৃত্তি করে বা গান গায় খুব চমৎকার করে, তা আমার খুব ইচ্ছে যে তার মতো করে কবিতা আবৃত্তি করি, তার মতো করে গান গাই, অথবা তার মতো করে আমি উপস্থাপনা করি। এগুলো কিন্তু সেই ব্যক্তির সেই কার্যক্রমটাকে আদর্শ মনে করে তারটা দেখে তার মতো করে নিজের ভেতরে নিজের মেধাবুদ্ধিটাকে খাটিয়ে নিজের মধ্যে সেটাকে উপস্থাপন করবার চেষ্টা। এইভাবে আমরা কিন্তু অনেক কিছু অনুকরণ করার মধ্য দিয়ে, অনুসরণ করার মধ্য দিয়ে সেটাকে আদর্শ বা মডেল মনে করেও কিন্তু কোনো কিছু শিক্ষণ অর্জন করে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি এরকম অনুকরণে কি হয়ে থাকে, অনুকরণে যে কাজটি হয়, অনুকরণে ব্যক্তির অভিজ্ঞতা সেখানে কাজ করে, ব্যক্তির বুদ্ধিমত্তা কাজ করে, তার প্রত্যক্ষমূলক একটি ক্ষমতা আছে প্রত্যেক ব্যক্তির পঞ্চেন্দ্রিয়ের মধ্য দিয়ে ইত্যাদি যথাসম্ভব সে কাজে লাগিয়ে অন্যের আচরণের সঙ্গে মিল রেখে নিজের আচরণ সৃষ্টি করে। অর্থাৎ যেহেতু তার আচরণটি মনে হয় সমাজের আদর্শ, তার মডেল, কাজে তার সেটাকে কাজে লাগে, সেটাকে দেখে সে নিজের অভিজ্ঞতা, নিজের বুদ্ধিমত্তা, প্রত্যক্ষণ ক্ষমতা এগুলো কিন্তু সেখানে যুক্ত করে সে নিজের ভিতরে সেটাকে কি করে থাকে, সেটাকে আত্মস্থ করবার চেষ্টা করে, সেটা শিখবার চেষ্টা করে। এই কারণে বলেছি যে যেমন উদাহরণ দিয়ে বলা আছে, বিশেষ কারো মতো করে উপস্থাপনা করা, কবিতা আবৃত্তি করা, পোশাক পরিধান করা ইত্যাদি কিন্তু আমরা অনেক সময় অনেক কি করে থাকি, সমাজের আদর্শ মনে করে ঠিক ওভাবেই নিজেকে উপস্থাপন করতে চাই। এগুলোকে বলে থাকি আমরা অনুকরণ বা মডেলিং। আবারও বলি, অনুকরণ এবং মডেলিং আর নকল কিন্তু এক জিনিস না। নকল হচ্ছে একেবারে হুবহু সেটার মতো করে সেই জিনিসটাকে উপস্থাপন করবার চেষ্টা, আর মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা তোমার নিজস্ব, এটাকে কাজে লাগিয়ে সেটার মতো করে তুমি তোমার একটি মৌলিকত্ব রেখেই তুমি কোনো কিছুকে আত্মস্থ করবার একটি চেষ্টা করো, সেটাকে বলা হয় থাকে অনুকরণ এবং মডেলিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ শিক্ষণ ফলের সঙ্গে যুক্ত হয়ে যাই, বলবর্ধক বা রেনফোর্সমেন্ট। এটা তোমরা ইতিমধ্যে অনেকবার জেনেছো। বলবর্ধক হচ্ছে একটি শক্তি, একটি উদ্দীপক। এটিকে আমরা খুব সহজ কথায় বলি, এটি হচ্ছে পুরস্কার। এই বলবর্ধক কি করে থাকে, বলবর্ধক আমাদের শেখার ক্ষেত্রে একটি শক্তিশালী বিষয় হিসেবে কাজ করে থাকে। উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগটি কি করে থাকে, শক্তিশালী করতে ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতটা ক্লাসরুমে আছো, এতটা মনোযোগ দিয়ে আছো, আমি তো ধরে নিতেই পারি যে না, তুমি এই ক্লাস থেকে নিশ্চয়ই তুমি কিছু পুরস্কার পাও। হয়তো তুমি মনে করতে পারো না, স্যারের এই ক্লাসে উপস্থিত থাকলে পরে আমি অন্তত কিছু হলেও আমি শিখতে পারি, এই যে কিছু শিখতে পারো, এই উপলব্ধি যদি তোমার কাছে থাকে, এটা তোমার কাছে একটি পুরস্কার। অথবা তুমি মনে করতে পারো না, ক্লাসে উপস্থিত থাকলে পরে স্যার অনেক প্রশংসা করে, স্যার পুরস্কার দেয়, নানা রকম বস্তুগত পুরস্কার দেয়, প্রত্যেকটা কিন্তু একটি বলবর্ধক। নিশ্চয়ই আমরা যে কার্যক্রমগুলো করি প্রত্যেকটা কার্যক্রমই কিন্তু তোমার উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার একটি সংযোগ স্থাপন করবার কারণে। কাজেই তোমাকে কোনো কিছু আমি শেখাতে চাই, আজকে অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে শেখাতে চাই, সেখানে নিশ্চয়ই তোমার জন্য একটি পুরস্কার, তোমার একটি স্বীকৃতি থাকতে হবে, যা তোমাকে এই শিখতে
তোমাকে উদ্বুদ্ধ করবে বা সংযোগকে শক্তিশালী করবে। এই কারণে বলছে বলবর্ধক বা পুরস্কার এটি এমন একটি বিষয় যা আমাদের কি করে থাকে, আমাদের কোনো কিছু শেখার ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে থাকে, একটি বড় উদ্দীপক হিসেবে কাজ করে থাকে, সংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেখান থেকে আমরা যদি একটু দেখি, এই যে যেমন দেখো যে তোমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, নিশ্চয়ই এরকম ভাবে না হলেও তোমাদের ইতিমধ্যে ছোট আকারে হলেও পুরস্কার বিতরণী হয়েছে। এরকম বই নিশ্চয়ই গত একটি ক্লাস আগে তোমাদেরকে পুরস্কার দিয়েছে। কেন এটি দিয়েছি? তোমাদেরকে উজ্জীবিত করবার জন্য, উৎসাহিত করবার জন্য, তোমরা যেন পড়ার প্রতি আরো অনেক বেশি মনোযোগী হও, অনেক বেশি উৎসাহিত হও। এই পুরস্কার বা এই বইটি যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি বলবর্ধক, যা কি করে থাকে, তোমার ভেতরে একটি গতির সঞ্চয় করে, তোমার ভেতরে একটি উদ্দীপনা তৈরি করে, তুমি যেন আরো বেশি অধিক মনোযোগ দিয়ে তুমি লেখাপড়া করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে বলবর্ধকগুলো দেই, পুরস্কারগুলো দেই, এগুলো কিন্তু শিক্ষার্থীকে শেখার ক্ষেত্রে উজ্জীবিত করবার জন্য। কাজেই নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো প্রত্যেকটাই কিন্তু মনোবিজ্ঞানের প্রয়োগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মনোবিজ্ঞানীরা গবেষণা করে এগুলো আবিষ্কার করেছেন। বলবর্ধক কি, ঠিক যে কথাগুলো বললাম সেগুলোই একটু স্লাইডের মধ্যে দেখো। বলবর্ধক এমন একটি শর্ত যা উদ্দীপক প্রতিক্রিয়ার সম্পর্ককে কি করে থাকে, শক্তিশালী করে। উদ্দীপক প্রতিক্রিয়া মানে হচ্ছে আমি কথা বলছি, তুমি শিখবে, কিন্তু তোমার একটা পুরস্কার পাওয়ার সুযোগ আছে, কারণ একটু পরে আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। নিশ্চয়ই তখন তুমি উত্তরটা দিতে হবে। এই যে তোমার কাছে প্রশ্ন উত্তর পারলে পরে স্যার একটু ধন্যবাদ জানাবে, অভিনন্দন জানাবে, এটা তোমার কাছে পুরস্কার। এই কারণে কি করছে, এই উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগকে শক্তিশালী করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বলবর্ধক এমন একটি উদ্দীপক যা উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধন বা এটাকে এই যুক্ত হতে কিন্তু শক্তিশালী করে থাকে। অর্থাৎ আমি বলবো, তুমি শিখবে। এই কেন শিখবে? কারণ তোমার ভেতরে একটি বিষয় আছে যে শিখলে পরে তুমি পরীক্ষা ভালো করবে, তুমি ভালো রেজাল্ট করবে, ভালো একটি স্বীকৃতি তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে। মনোবিজ্ঞানী হাল বলেছেন, যা কোনো প্রেষণার পরিতৃপ্তি ঘটনার মাধ্যমে সংযোগকে শক্তিশালী করে, তাকে বলা হয়ে থাকে বলবর্ধক। প্রেষণার পরিতৃপ্তি মানে কি, তোমার প্রেষণা হচ্ছে তুমি ভালো রেজাল্ট করতে চাও, এটা তোমার প্রেষণা। তুমি ভালো জায়গায় ভর্তি হতে চাও, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এটি তোমার ভিতরে প্রেষণা। তাহলে তোমার এই প্রেষণাটা কি করবে, পরিতৃপ্তি ঘটাবে। পরিতৃপ্তি ঘটনার ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে থাকে কে, বলবর্ধক। অর্থাৎ ওই যে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, ওইটাই তোমার পুরস্কার। এই কারণে তুমি কি করছো, ওই চাহিদাটাকে পূরণ করবার জন্য তুমি এই ক্লাস করছো, তুমি লেখাপড়া করছো, নিজেকে তৈরি করবার চেষ্টা করছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কারণে বলেছে বলবর্ধক একটি শর্ত যা উদ্দীপক প্রতিক্রিয়ার সম্পর্ককে শক্তিশালী করে থাকে। এই যে তোমাদেরকে অভিনন্দন পত্র দিয়েছি, আমি একেবারে বাস্তব উদাহরণ দেবার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো তোমাদেরকে নিশ্চয়ই অনেকটা উজ্জীবিত করে, উৎসাহিত করে। এগুলো ক্লাসরুমে তোমাদেরকে দেবার চেষ্টা করি। তোমরা ইতিমধ্যে অভিনন্দন পত্র পেয়েছো প্রায় 30 জন শিক্ষার্থী। শতভাগ ক্লাসে উপস্থিতির জন্য কিছু পুরস্কার দেই, নানার কখনো ক্লাস উপস্থিতি, কখনো পরীক্ষায়। এই পুরস্কারও কিন্তু তোমরা ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু পেয়েছো, মনোবিজ্ঞানের সিম্বল সম্বলিত কিছু পুরস্কার, যা তোমার শিক্ষণের গতিকে বাড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা কিভাবে এখানে দাঁড়িয়ে আছে, উজ্জীবিত, তারা আনন্দিত, কারণ তারা নিশ্চয়ই ভবিষ্যতেও আরো এই কাজটি করতে তারা উজ্জীবিত হবে। এই প্রতিক্রিয়া করার প্রবণতা তাদের বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখতে পাচ্ছ রাজশাহী কলেজে আনুষ্ঠানিকভাবে কিন্তু এভাবে অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে উচ্চ মাধ্যমিকের যে অভ্যন্তরীণ পরীক্ষাগুলো হয়, প্রত্যেকটি পরীক্ষায় বিশাল মিলনায়তনে নিয়ে এসে তোমাদেরকে পুরস্কৃত করা হয়। এই পুরস্কারগুলো কিন্তু একটি বলবর্ধক প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রে নয়, খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে পুরস্কারগুলো দেওয়া হয়, এগুলো সেই ব্যক্তিকে সেই ক্ষেত্রে, সেই কাজের ক্ষেত্রে উজ্জীবিত করবার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিশ্চয়ই একজন শিক্ষক বা একজন ব্যক্তি হিসাবে একজন বড় মাপের কোনো মানুষের কাছ থেকে বা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে কোনো পুরস্কার পাওয়া, কোনো স্বীকৃতি পাওয়া, এটা নিশ্চয়ই একজন মানুষকে কিন্তু উজ্জীবিত করতে পারে, উৎসাহিত করতে পারে। কারণ এগুলো হচ্ছে কতগুলো বলবর্ধক, যা আমাদের কি করে, আমাদের কোনো কাজ করতে আমাদেরকে গতি বাড়িয়ে দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এভাবে আমরা যদি খেয়াল করি, এই বলবর্ধকের কতগুলো ভাগ আছে, প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটিকে বলা থাকে মুখ্য বলবর্ধক বা প্রাইমারি রেইনফোর্সমেন্ট, আরেকটিকে বলা থাকে গৌণ বলবর্ধক বা সেকেন্ডারি রেইনফোর্সমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু পরিষ্কার হব মুখ্য বলবর্ধক কাকে বলে। প্রথমে একটু সংজ্ঞাটার দিকে খেয়াল করো, তারপর আমি পরিষ্কার করছি। যেসব বলবর্ধক বা দ্রব্য সামগ্রী প্রাণের মৌলিক চাহিদা পূরণ করে, তাকে বলা হয়ে থাকে মুখ্য বলবর্ধক। মৌলিক চাহিদা বলতে কি, আমরা ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এগুলো কিন্তু আমাদের কতগুলো মৌলিক চাহিদা, যেগুলো অনেকটা বলা যায় শারীরবৃত্তীয় চাহিদা। আমার ক্ষুধা যদি নিবারণ না হয়, আমি বেঁচে থাকবো না। আমার যদি তৃষ্ণা নিবারণ না হয়, আমি বেঁচে থাকবো না। এমনি ভাবে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, নানা রকম কিন্তু শারীরবৃত্তীয় কতগুলো পেশনা আমাদের আছে, এগুলোকে বলেছি আমরা মুখ্য পেশনা। এগুলো এই পুরস্কারগুলো আমরা পেতে চাই। আমরা নিশ্চয়ই খাবার পেতে চাই, খাদ্য একটি পুরস্কার, এটি একটি বলবর্ধক। তোমার পানি, এটি একটি তোমার বলবর্ধক। তুমি কি করতে চাও, তুমি ঘুমোতে চাও, তোমার নিদ্রা, এটি তোমার কি হবে, তোমাকে সুন্দর একটি সাউন্ড স্লিপ হতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজে এই পেশনাগুলো আছে, এই পেশনাগুলো নিবারণ করবার জন্য যে বলবর্ধকটি তোমার দরকার, যে খাদ্যটি তোমার দরকার, এটাকে বলেছি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মুখ্য বলবর্ধক।
কিন্তু আবার এমন কিছু কিছু বলবর্ধক আছে, এই বলবর্ধকগুলো পূরণ না হলে পরে মানুষের বেঁচে থাকাও সম্ভব না, এই কারণে এগুলোকে বলেছি আমরা মুখ্য বলবর্ধক। আবার কিছু কিছু আছে গৌণ বলবর্ধক বা সেকেন্ডারি রেনফোর্সমেন্ট, যেসব বলবর্ধক বা দ্রব্য সামগ্রী যারা গৌণ চাহিদার উপশম হয় বা ড্রাইভ বা নোদনার উপশম হয়, সেগুলোকে বলেছে আমরা গৌণ বলবর্ধক। আমরা কি চাই? আমরা সম্মান চাই, আমরা স্বীকৃতি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, ভালো রেজাল্ট করতে চাই, A+ পেতে চাই, এগুলো নিশ্চয়ই আমাদের মধ্যে আছে। এগুলো কতগুলো বলবর্ধক, এগুলোকে বলেছে আমরা গৌণ বলবর্ধক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই অনেকটাই বুঝে গেছো, কিছু শারীরবৃত্তীয় আর কিছু বলা যায় সামাজিক। গৌণ বলবর্ধকগুলো প্রায় ক্ষেত্রেই কিন্তু সামাজিক। আমরা সমাজে মানুষ সামাজিক জীব, কাজে সমাজে বেঁচে থাকবার জন্য সে সমাজ সম্মান, স্বীকৃতি, প্রতিষ্ঠা এগুলো কিন্তু সে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে ভাগে গেলাম আমরা। আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলবর্ধককে দুটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলেছে ধনাত্মক বলবর্ধক বা পজিটিভ রেনফোর্সমেন্ট, আর একটিকে বলেছে ঋণাত্মক বলবর্ধক বা নেগেটিভ রেনফোর্সমেন্ট। ধনাত্মক বলবর্ধক কাকে বলে? এটি এমন একটি বলবর্ধক যেখানে সেই বলবর্ধকটি পেলে পরে আমরা কি করে থাকি, একটু যদি খেয়াল করি, তোমরা ইতিমধ্যেই অনেকটাই বুঝে গেছো। ধনাত্মক বলবর্ধক এমন একটি উদ্দীপক যার উপস্থিতিতে কোনো একটি প্রতিক্রিয়া করার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমরা যদি সেই স্কিনারের সেই পরীক্ষণটা দেখি, করণ সাপেক্ষীকরণ, সেই পরীক্ষণে তোমরা দেখেছো খাদ্যবস্তু এখানে ছিল একটি ধনাত্মক বলবর্ধক, অর্থাৎ সেই খাঁচার নির্দিষ্ট একটি জায়গায় চাপ দিলে পরেই সে খাবারটি পেত, এবং পরবর্তীতে দেখলাম যখনই সে ক্ষুধার্ত হয় সেই জায়গায় গিয়ে চাপ দেয় এবং সে খাবারটি তার সামনে চলে আসে। অর্থাৎ এটি হচ্ছে ধনাত্মক বলবর্ধক। কারণ হচ্ছে এই বলবর্ধকটি পাওয়ার জন্য সে ওই প্রতিক্রিয়াটি সে বারবার করে, যখনই ক্ষুধার্ত হয় তখনই সেই কাজটি করে। কাজেই এই যে তুমি শতভাগ ক্লাস উপস্থিতির মধ্য দিয়ে তোমরা যারা পুরস্কৃত হচ্ছ, আমার কাছে মনে হয় তোমাদের নিশ্চয়ই তোমরা এটাকে ধরে রাখতে চাও, ভবিষ্যতেও তোমরা প্রতি মাসে এই পুরস্কারটি পেতে চাও। কাজে এটিকেও কিন্তু আমরা বলতে পারি কি এটি একটি ধনাত্মক বলবর্ধক। এই প্রতিক্রিয়াটি তুমি বাড়িয়ে দিচ্ছ তোমার ইতিবাচক একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবার জন্য। প্রিয় শিক্ষার্থী, এমনিভাবে আমরা অনেক ধনাত্মক বলবর্ধক দিয়ে অনেককে অনেক কিছু শেখাবার চেষ্টা করি। অনেক সময় দেখবে যে কখনো কখনো আমাদেরকে কি করতে হয়, ঋণাত্মক বলবর্ধক দিয়েও মানুষকে শেখাবার চেষ্টা করা হয়ে থাকে। ঋণাত্মক বলবর্ধক এমন একটি উদ্দীপক যাকে বর্জন করার জন্য প্রাণের মধ্যে একটি আচরণের সম্ভাবনা বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় আমাদের প্রেক্ষাপটে অনেক সময় অনেক নেগেটিভ রেনফোর্সমেন্ট বলি বা ঋণাত্মক বলবর্ধক দিয়ে থাকি, কারণ এই ঋণাত্মক বলবর্ধক আমরা সবসময় কি করি, এটাকে বর্জন করতে চাই। ধনাত্মক বলবর্ধক যেমন পেতে চাই, পুরস্কার নানা রকম বিষয়গুলো পেতে চাই, আবার ঋণাত্মক বলবর্ধকগুলো আমরা সবসময় বর্জন করতে চাই। যেমন ধরো যে এই যে বৈদ্যুতিক আঘাত একটি এখানে বলেছি আমরা ঋণাত্মক বলবর্ধক। তো কোথাও যদি তোমার একটু আঘাত লাগে, একটা সুইচে হাত দিতে গিয়ে তুমি বিদ্যুতে পিষ্ট হয়ে যাও, তুমি কি সেখানে আবার হাত দিতে যাবে? তাহলে তুমি কিন্তু সতর্ক হয়ে গেল, তোমার কিন্তু একটা শিক্ষণ হয়ে গেল, কারণ তুমি একবার ওখানে ব্যথা পেয়েছো, আঘাত পেয়েছো, এই কারণে তোমার কিন্তু এই শিক্ষণটা হয়ে গেল। তাহলে আমি আর ওই জায়গাটা কি করবো, এটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করবো, অ্যাভয়েড করে আমি কিন্তু অন্য জায়গায় যাব। এখানে মজার একটি পরীক্ষণ করেছিল একজন বিজ্ঞানী, সেই পরীক্ষণটা একটু বললে একটু সুবিধা হবে। একটি প্রাণীকে বিজ্ঞানীরা লাফ দেওয়া শেখাতে চায়, তো একটা নির্দিষ্ট দূরত্বে সে লাফ দেওয়া শিখবে, এটি শেখাতে চাচ্ছিল। তিনি করলেন কি, বিজ্ঞানী করলেন কি, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একটি জায়গায় সে অনেকটা জায়গা জুড়ে সে ইলেকট্রিক শক দিয়ে রাখলেন। তো প্রাণীটিকে এই প্রান্তে রেখে বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পুরো জায়গাটি সে লাভ দিয়ে যাবে, কারণ সে খুব একটা লাভ দিতে পারে না, 1-1.5 হাত যেতে পারে, কিন্তু বিজ্ঞানের উদ্দেশ্য আরো অনেক বেশি লাভ দিতে পারে কিনা। তো মাঝখানে যে জায়গাটি অতিক্রম করে যেতে হবে সেই পুরো জায়গাটি জুড়ে সে একটি ইলেকট্রিক শক দিয়ে রাখলো। তো প্রাণীটি কি করলো, প্রথমে লাভ দিতে গিয়ে সেই যখন সেই ইলেকট্রিক শকের সেই জায়গাটির মধ্যে পড়ে গেল, তখন সে আঘাত পেলো, ব্যথা পেলো, তখন কি করছে, আবার লাভ দিয়ে সে পরবর্তীতে চলে গেল। ওই প্রাণীটিকেই পরবর্তীতে যখন আবারও সেই একই অবস্থার সম্মুখীন করা হলো, তখন প্রাণীটি চিন্তা করলো এই জায়গাটিকে যদি পা দেওয়া যায় তাহলে তো আঘাত লাগে, ব্যথা লাগে, তাহলে কি করতে হবে, এই জায়গাটা আমাকে অতিক্রম করে যেতে হবে। তখন কি করলো, তিনি এই জায়গাটি পুরো জায়গাটি এক লাফ দিয়ে কিন্তু সেখানে অতিক্রম করবার চেষ্টা করলো। এভাবে দেখা গেল কি 2-1 এরকম আঘাত পেলে, ব্যথা পেলে পরবর্তীতে পুরো জায়গাটি অতিক্রম করে সে লাফ দেওয়ার চেষ্টা করে এবং সে অনেকটা লাফ দিয়ে সেই জায়গাটায় যেতে পারে। এটাকে বলা হয়ে থাকে ঋণাত্মক বলবর্ধক। ওই যে আঘাত, ওই যে কষ্ট, এই কষ্ট থেকে সেটাকে বর্জন করতে চায়, এই কারণে এই জায়গাটা সে পাড়া দিতে চায় না এবং অতিক্রম করে যেতে চায়। এটাকে বলেছি আমরা ঋণাত্মক বলবর্ধক। বলবর্ধকের শ্রেণী বিভাগের মধ্যে আমরা ছিলাম, ঠিক সেই উদাহরণটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝে যাবে। কারণ হচ্ছে যে নানা রকম উদাহরণ দিয়ে কিন্তু বোঝানো যায়। এখানে যেমন বলেছে যে স্কিনারের যন্ত্রের মেঝের মধ্যে অল্প মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত করে ইঁদুর যদি দণ্ডে চাপ দেয় তাহলে বিদ্যুতের আঘাত পায়, এই আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করে থাকে, সে বারবার দণ্ডটাতে চাপ দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নানা রকম অবস্থার মধ্য দিয়ে নেগেটিভ ভাবে কোনো কিছু স্থাপন করার মধ্য দিয়ে সেটাকে বর্জন করার মধ্য দিয়ে শিক্ষণ হতে পারে, এটাকে বলে আমরা ঋণাত্মক বলবর্ধক। তো ঋণাত্মক বলবর্ধক ও শাস্তি কিন্তু এক জিনিস নয়। ঋণাত্মক বলবর্ধক সেই বলবর্ধক যা বর্জন করার ফলে আমার আচরণ করার প্রবণতাটা বেড়ে যায়। ওই যে ওই মেঝেটা অতিক্রম করার জন্য সে লাভ দেওয়া শিখছে, বারবার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। কিন্তু শাস্তি হলো এরকম,
এটাও একটি বলবর্ধক। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাস্তিটাকে আমরা কি করে থাকি, শাস্তি প্রদান করলে অনেক সময় সেই আচরণটি ঘটার সম্ভাবনা থাকে না। তোমরা দেখে থাকো যে অনেক সময় তোমার বাবা মা তোমাকে নানাভাবে শাসন করে, তোমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে ছোটখাটো, এগুলো কিন্তু কিছু কিছু তোমার এরকম বিষয় যে তুমি যেন ওই কাজটি না করো, এই কাজটি করেছে বলে তোমাকে বাবা বকেছে, তোমাকে হয়তো নানাভাবে তোমাকে একটু শাস্তি দিয়েছে, কারণ তুমি সেটা থেকে বিরত থাকবে। অর্থাৎ শাস্তি হচ্ছে কোনো একটি আচরণ করার প্রবণতা তোমার হ্রাস পাবে, আর ঋণাত্মক বলবদ্ধ হচ্ছে সেটি বর্জন করার জন্য কোনো একটি আচরণ করার প্রবণতা তোমার বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার একটু চলে যাব তোমাদেরকে নিয়ে প্রশ্নোত্তর পর্বে। আজকে যা কিছু আলোচনা করলাম সেটুক নিয়ে কথা বলবো। আমরা প্রথম প্রশ্নটাতে চলে গেছি। তোমরা যারা পারবে তারা উত্তরটা দিয়ে দিতে পারো। 1 নাম্বার সেই প্রশ্নটা চলে এসছে, প্রিয় ব্যক্তির আদর্শ অনুসরণ কোন ধরনের শিক্ষণ? প্রিয় ব্যক্তির আদর্শ অনুসরণ কোন ধরনের শিক্ষণ? নাম্বার 1 অনুকরণ ও মডেলিং, নাম্বার ক অনুকরণ ও মডেলিং, খ হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ, গ হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, লাস্ট ওয়ান ঘ হচ্ছে সুপ্ত শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা পারবে তারা একটু উত্তরটা দেবার চেষ্টা করবে। আমরা একটু দেখে নিতে চাই প্রিয় ব্যক্তির আদর্শ কোন হয়। 1-এর উত্তর কারা দিতে পারে? অনেকেই যুক্ত হয়ে গেছে, আবিদা, রুকাইয়া, আনিসা যুক্ত হয়ে আছো, রাফাত, উম্মে সালমা অনেকে যুক্ত হয়ে গেছো, অসংখ্য শিক্ষার্থীরা, লামিয়া, অরবি দেখতে পাচ্ছি, অর্ণব, প্রামাণিক, অনেকেই অনেক কিছু বলেছো, অভিনন্দন জানিয়েছো, ধন্যবাদ জানিয়েছো। হ্যাঁ, প্রশ্ন উত্তর চলে এসছে আমি দেখতে পাচ্ছি। সুমাইয়া উত্তর দিয়েছে, লামিয়া উত্তর দিয়েছে, আনোয়ারুল 424 উত্তর দিয়েছে, লামিয়া অরবি উত্তর দিয়েছে, লামিয়া অরবি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা, আরো দেখতে পাচ্ছি আনোয়ারুল, আব্দুল মতিন উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে, রাফাত উত্তর দিয়েছে, সবাই তোমরা উত্তর দিয়েছো। সিজাত সাফরিন প্রিয়া উত্তর দিয়েছে, শিমু উত্তর দিয়েছে, শুভ্রা উত্তর দিয়েছে, মতির উত্তর দিয়েছে, অসংখ্য, ফরহাদ উত্তর দিয়েছে, সবাই উত্তর দিয়েছে, সবাই সঠিক দিয়েছে। এবং তোমরা ক নাম্বার উত্তর দিয়েছো অনুকরণ এবং মডেলিং। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু দেখে নেই আমাদের সঠিক উত্তরটা। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ হয়েছে চেঞ্জ। হ্যাঁ, তোমরা দেখতে পেলে অনুকরণ এবং মডেলিং উত্তরটা সঠিক হয়েছে, সবাই উত্তর দিয়েছে এবং উত্তরটা সঠিক হয়েছে। সবার নাম বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয় প্রশ্ন উত্তর এবং তৃতীয় প্রশ্ন উত্তরে চলে যাই। নিচের উদ্দীপকটি পড়ো এবং 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দাও। সেখানে বলেছে লিমা এবং অপর্ণা 2 বোন। অপর্ণা টেলিভিশনের ব্যানানা চিপসের বিজ্ঞাপনটি প্রদর্শনের সময় একইভাবে অভিনয় করে তা উপস্থাপন করে। আর বড় মেয়ে লিমাকে নিয়ে টেলিভিশনে নাটক দেখা শেষে বাবা জিজ্ঞেস করে, বলতো নাটকের মাঝে কোন কোন বিজ্ঞাপন প্রদর্শন হয়েছে? লিমা 3টি বিজ্ঞাপনের নাম উল্লেখ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই এত বড় একটি বিষয় পড়তে, এটাকে অনুধাবন করতে একটু সময় লাগছে। আমি 2টি খণ্ড আলাদা করে দিয়ে 2টি প্রশ্ন দেখিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখো যে এইটুক দিয়ে তোমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরটি দেবার চেষ্টা করো। লিমা এবং অপর্ণা 2 বোন। অপর্ণা টেলিভিশনের ব্যানানা চিপসের বিজ্ঞাপনটি প্রদর্শনের সময় একইভাবে অভিনয় করে উপস্থাপন করে। প্রশ্ন করেছে অপর্ণার ক্ষেত্রে শিক্ষণের কোন পদ্ধতির প্রকাশ ঘটেছে? অপর্ণা টেলিভিশনের ব্যানানা চিপসের বিজ্ঞাপনটি প্রদর্শনের সময় একইভাবে অভিনয় করে উপস্থাপন করে। এটি কি ক অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, খ হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ, গ হচ্ছে অনুকরণ, লাস্ট হচ্ছে ঘ হচ্ছে সুপ্ত শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উত্তরটা জানতে চাই, তারই আলোকে আমরা প্রশ্ন করেছি। একটু একটু থেকে যাক, আরেকবার দেখি একটু ওখানে। হ্যাঁ, আমি শিক্ষার্থীরা লিখতে থাকো তোমরা। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, প্রাসঙ্গিক শিক্ষণ, অনুকরণ শিক্ষণ এবং লাস্ট হচ্ছে ঘ হচ্ছে সুপ্ত শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নেব এবার কারা উত্তর দিয়েছে। উত্তর অলরেডি চলে এসছে অনেকের। ফরহাদ উত্তর দিয়েছে, আসমা ইয়াসমিন উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে, শুভ্রা প্রিয়া উত্তর দিয়েছে, শিমু উত্তর দিয়েছে, উম্মে রুকাইয়া উত্তর দিয়েছে, জনি উত্তর দিয়েছে, মেহরুন্নেসা উত্তর দিয়েছে, আনিসা তাসনিম উত্তর দিয়েছে, আনল উত্তর দিয়েছে। অনেক যারা তোমরা দিয়েছে সবাই উত্তর দিয়েছে এবং সবাই 2-এর সি উত্তর দিয়েছো এবং সঠিক। হৃদয় খান উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। লামিয়া উত্তর দিয়েছে, অনেক ধন্যবাদ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাই, শিক্ষার্থীরা পারছে 2-এর সি নাম্বার, অর্থাৎ অনুকরণের মধ্য দিয়ে সেই ব্যানানা চিপসের মতো করে সেই শিক্ষণটা সে অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলে যাই আমরা 3 নাম্বার যে উদ্দীপকটি যতটুকু রাখা আছে সেটার আলোকে আমরা একটু দেখতে যাব। একটু খেয়াল করো। বড় মেয়ে লিমাকে নিয়ে টেলিভিশনে নাটক দেখা শেষে বাবা জিজ্ঞেস করে, বলতো নাটকের মাঝে কোন কোন বিজ্ঞাপন প্রদর্শন হয়েছে? লিমা 3টি বিজ্ঞাপনের নাম বলতে পারে। লিমার শিক্ষণটি কোন প্রক্রিয়ার শিক্ষণ এবং এর মধ্যে পেশানা যুক্ত না পেশানা মুক্ত, উদ্দেশ্যমূলক, অনৈচ্ছিক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 এবং 2 নিয়ে ক, 1 এবং 3 নিয়ে হচ্ছে খ,
2 এবং 3 নিয়ে হচ্ছে গ, 1 2 3 নিয়ে হচ্ছে ঘ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন। লিমার শিক্ষণটি বা শিখনটি এটি কোনটি এবং তার বৈশিষ্ট্য এখানে কিন্তু 3টি উল্লেখ করা আছে। এটি কি পেশনামুক্ত, উদ্দেশ্যমূলক, অনৈচ্ছিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে চাই লিমার শিক্ষণটি আগেই যেও না, আমরা একটু আর একটু শিক্ষার্থীরা দেখে নিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিমার শিক্ষণটি কি? এটিকে পেশনা মুক্ত, উদ্দেশ্যমূলক, অনৈচ্ছিক। বড় মেয়ে লিমাকে নিয়ে বাবা কি করেছিল? সে নাটক দেখছিল, নাটক দেখতে গিয়ে সেখানে বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছে, কাজেই সেখানে তার যে শিক্ষণটা হয়েছে 3টা বিজ্ঞাপনের নাম সে বলতে পেরেছে। কাজে লিমার শিক্ষণটি কোনটি? উত্তর আমি দেখতে চাই, কারা উত্তর দিয়েছো? হ্যাঁ, চলে যায় উত্তর। নাম্বার 3 এর উত্তর দিয়েছো, লামিয়া উত্তর দিয়েছো, হৃদয় উত্তর দিয়েছো। দেখতে পাচ্ছি আমি হৃদয়, লামিয়া, পরবী, আনিসা। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা উত্তর দিয়েছো 3 এরও। হ্যাঁ, মেহরুন্নেসা উত্তর দিয়েছে, বা শামস সাদমান আরো আগে উত্তর দিয়েছে, রাফাত উত্তর দিয়েছে, শিমু উত্তর দিয়েছে, কেউ উত্তর একটু আগে দিয়েছে, কেউ পরে দিয়েছো, আমার হয়তো বলতে একটু আগে পরে হয়ে যাচ্ছে। রাফাত উত্তর দিয়েছে, সিফাত সাজনেন প্রিয়া উত্তর দিয়েছে, আফসানা সাজেন, ফরহাদ আলী, সবার নামটা বলতে পারলাম না প্রিয় শিক্ষার্থী, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। এবং তোমরা সঠিক বলেছো 3 এর বি নাম্বার উত্তরটি, অর্থাৎ সেটি হচ্ছে পেশনা মুক্ত এবং অনৈচ্ছিক, অর্থাৎ উদ্দেশ্যমূলক শিক্ষণ এটি নয়। প্রিয় শিক্ষার্থী, উদ্দেশ্যহীন শিক্ষণ ছিল, সেখানে পেশনা ছিল না এবং ইচ্ছাও ছিল না। সে দেখতে যাচ্ছিল নাটক, নাটক দেখতে গিয়ে সে বিজ্ঞাপনও কি হয়েছে সেটা সে কিন্তু বলতে পেরেছে। এই কারণে আমরা এই শিক্ষণটাকে বলেছি এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাসঙ্গিক শিক্ষণ অথবা আকস্মিক শিক্ষণ অথবা উদ্দেশ্যহীন শিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আমাদের লাস্ট যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে। চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছি আমি স্লাইডটি। নাম্বার 4, কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, কি প্রদান করলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়? 4 এর ক নৈকট্য, খ প্রেষণা, গ পরিপক্কতা, ঘ হচ্ছে বলবর্ধক। আমি একটু দেখে নিতে চাই কোন শিক্ষার্থী উত্তর দিয়েছে কিনা। 4 এর কোন উত্তরটি সঠিক আমি একটু দেখে নেই। আমার প্রিয় শিক্ষার্থীরা, একটু সময় লাগে, আসলে এতটা সময় হয়তো সব সময় দিতে পারি না, একটু দেখে নেই। তোমরা উত্তর নিশ্চয়ই লেখা শুরু করেছো, একটু যদি নিচের দিকে আসা যায় উত্তরের দিকে। 4 এর কোন উত্তরটি প্রিয় শিক্ষার্থীরা আমার সঠিক দিয়েছে? 4 এর হ্যাঁ হ্যাঁ অলরেডি এসেছে, আমি দেখতে পাচ্ছি। প্রিয়া উত্তর দিয়েছে, স্নিগ্ধা, সানিয়া, বুটসা উত্তর দিয়েছে, অর্ণব উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে, শুভ্রা উত্তর দিয়েছে, সিফাত সাজনেন প্রিয়া উত্তর দিয়েছে, প্রায় শিক্ষার্থী মেহরুন্নেসা উত্তর দিয়েছে, মেহরুন্নেসা তুলি, অনেক ধন্যবাদ। আমাদের সময়ে রাফাত উত্তর দিয়েছে। 4 এর ঘ উত্তরটি হচ্ছে সঠিক এবং অসংখ্য শিক্ষার্থীরা উত্তর দিয়েছো। আমি হয়তো সবার নামটি বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বলবর্ধক দিলে পরে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া করার প্রবণতা বেড়ে যায়। আজকে যা কিছু পড়িয়েছি তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেছি, তোমরা যারা ক্লাসরুমে আছো তারা সবাই উত্তর দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুনরালোচনার জায়গায় শুধুমাত্র আজকে বলবো আমাদের শিক্ষণ প্রক্রিয়া, যে বুদ্ধিবৃত্তীয় শিক্ষণ প্রক্রিয়া, সেগুলো আজকে আলোচনা করেছি এবং বলবর্ধক নিয়ে কিন্তু আজকে কথা বললাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এবার ওভারঅল যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবার লাস্ট একটু আরেকবার চলে যাবো ওদের প্রশ্ন উত্তরে। তোমাদের এর বাইরেও যদি কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা করতে পারো। আমি দেখে নিতে চাই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি একদম ক্লাসের শেষে চলে এসেছি। তোমাদের কোনো প্রশ্ন আজকের ক্লাস নিয়ে? প্রশ্ন পেলে পরে কথা বলা আরো সুবিধা হয়। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা একটু সংযোগ করতে চাই তোমাদের সঙ্গে, কারণ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী উভয় সংযোগের মধ্য দিয়ে সফল হবে। কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। কোনো প্রশ্ন যদি থাকে কোথায় পায় এরা? আচ্ছা, তোমার বন্ধুদেরকে বলেছো। আচ্ছা, কারো কারো হয়তো নেটে একটু দেরিতে যায়, তোমরা এই কারণে উত্তর দিতে একটু সমস্যা হয়, আমি বুঝতে পারি। প্রিয় শিক্ষক ধন্যবাদ জানিয়েছো, এক্সেলেন্ট বলেছো, থ্যাংক ইউ লট স্যার বলেছো, কিন্তু আমি প্রশ্ন চাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আছো যুক্ত, এটাও আমার প্রাণটা ভরে যায়। তোমরা আমার সাথে সাথে শুরু থেকে থাকো, শেষ পর্যন্ত থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন নাই নিশ্চয়ই, তোমরা আগামীতেও তোমাদের প্রশ্ন থাকবে তোমরা পড়বে অথবা ইনবক্সে প্রশ্ন করে রাখবে, আমি আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রশ্ন না থাকলে পরে আমরা চলে যাই আমাদের পরবর্তী যে স্লাইডটি আছে সেখানে। তোমরা দেখতে পাচ্ছ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ প্রক্রিয়াটি আরেকটু ভালোভাবে পড়তে বলেছি। এই বর্ণনাটি পড়বে এবং খাতায় একবার করে লেখার চেষ্টা করবে। সবগুলোই পড়তে হবে, কিন্তু বাড়ির কাজ কিন্তু আমি খুব অল্প অল্প করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি মাথায় রাখবে। কারণ হচ্ছে যে আমরা খুব বেশি কষ্ট পেতে চাই না, পীড়া দিতে চাই না, কিন্তু আমাদের কিন্তু পড়ার মধ্যে থাকতে হবে, নিয়মিত পড়ার মধ্যে থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর নিশ্চয়ই পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়ের শিক্ষণ এবং স্মৃতি নিয়ে পরবর্তী ক্লাসে যুক্ত হব আমরা। এবং তোমাদেরকে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে নিশ্চয়ই এইটুকু বলতে চাই, জাস্ট দুদিন পরে আমাদের মহান বিজয় দিবস,
সেই বিজয় দিবসে তোমাদের প্রতি শুভেচ্ছা থাকলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা আমাদের আর তোমাদের সঙ্গে এই বছরে হয়তো এভাবে ক্লাসরুমে কথা বলার সুযোগ নাও হতে পারে। সেই জায়গা থেকে আমি গুড বাই 2020 এবং নিশ্চয়ই ওয়েলকাম জানাবো আমাদের 2021 আমাদের সামনে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এবছর যদি আর কোনো ক্লাস না পাই তাহলে সামনের বছর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এতদিন নিশ্চয়ই তোমরা সবাই ভালো থাকবে এবং আগামী বছর আমরা একদম সুদিন প্রত্যাশা করি, সুন্দর একটি আগামী প্রত্যাশা করে সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।